তো যেটা বলতেছিলাম যে ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে এভি ভালভ ক্লোজ হওয়ার কারণে, সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে আপনার অ্যাওর্টিক আর পালমোনারি মানে সেমিলোনার ভালভ ক্লোজ হওয়ার কারণে, আর থার্ড হার্ট সাউন্ড হচ্ছে ফার্স্ট অ্যাবেট আছে, ফোর্থ হার্ট সাউন্ড হচ্ছে লাস্ট অ্যাবেট বা অ্যাওর্টিক সিস্টোলের সময়। তো এখন আমরা এই ক্যারেক্টার গুলো যদি একটু দেখার চেষ্টা করি যে কোনটা কখন হয়, সব একসাথে যদি এখানে আছে আর কি। আমরা মনে হয় দেখতে পাচ্ছি একটা টেবিল, যে এই ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড আর ফোর্থ কোনটাতে কি রকম থাকবে। একটা হচ্ছে যে কখন হয় ফার্স্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড, এগুলো আমরা জানি, এগুলো আর নতুন করে বলতেছি না, এই লাইন বলবো না। কেন হয় এটাও আমরা জানি। তারপর ক্যারেক্টারিস্টিক্স একটু দেখেন, এই যে ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে সফট, কিন্তু একটু পিরিয়ডটা লং পিরিয়ড। আর সেকেন্ড হার্ট সাউন্ড একটু দেখেন হাই পিচড, হ্যাঁ, এটা হচ্ছে লো পিচ ফার্স্ট হার্ট সাউন্ডটা। সেকেন্ড হার্ট সাউন্ডটা হাই পিচ কেন বলেছিলাম কতদিনে, যে সেকেন্ড হার্ট মানে ভালভ গুলো, সেমিলোনার ভালভ গুলো একটু টট থাকে, যার কারণে শব্দটা একটু বেশি হয়। আর এই যে থার্ড সাউন্ড লো পিচ, আর এই যে ফোর্থ সাউন্ড বলাতে ইনঅডিবল, শোনাই যায় না বলতে গেলে, এটা হচ্ছে ফোনোকার্ডিওগ্রাম লাগে। তো ডিউরেশন লাগবে না, এগুলো আপনাদের কিছুই লাগবে না। শুধু বড় জোর এই পয়েন্টটা পড়তে পারেন যে একটু যেহেতু বলছি এটা এটা একটু হাই পিচ হয় সেকেন্ড হার্ট সাউন্ডটা, 50 হার্ট সাউন্ড, এটা পড়ছে 45, মানে একটু হচ্ছে একটু লো পিচ। আর কোনটা কখন হয় যদি এটা আমরা বলি ইসিজির সাথে রিলেট করে, তাহলে আমরা ইসিজি যখন পড়বো তখন আমরা এটা দেখবো। তো এখন এটা আমরা মাথা না ঘামাই আর কি। তাহলে এই 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 মানে টেবিল নিয়ে মনে হয় কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন এই এরিয়াটা আমরা একটু দেখি, যে ফার্স্ট হার্ট সাউন্ড বা সেকেন্ড হার্ট সাউন্ড কোথায় কোনটা শোনা যাবে। আমাদের হার্টটা একটু কল্পনা করি, আমাদের হার্ট কিন্তু একটু লেফট সাইডে একটু বেশি থাকে আর কি, মানে ঠিক মাঝামাঝি না কিন্তু হার্ট, মানে একেবারে চেস্ট ক্যাভিটির মাঝখানে না, একটু লেফটের দিকে একটু বাঁকানো থাকে আর কি। তো আমি যদি এইভাবে আমাকে একটু দেখাই তাহলে মনে হয় সুবিধা হয়। তো লেফট সাইডে একটু বাঁকানো থাকে, তো এখন আমরা একটু দেখি যদি হার্টটা আমাদের এরকম হয়, ওই যেটা, সরি, যেটা আমরা বললাম আর কি, যে ওই ছবিটা, আরে ভালো গান শোনা যায়। এই এরিয়াগুলোই তো আমরা দেখাইলাম, যে এই যে আমাদের এটা হচ্ছে মাইটাল এরিয়া, হ্যাঁ, মানে হচ্ছে ঠিক এখানে মাইটাল ভালভ থাকে তা বলতেছি না, মানে মাইটাল ভালভের সাথে যে শব্দগুলো জড়িত বা অ্যাপেক্স বিটস যেটাকে বলি আমরা, মানে মাইটাল শব্দটা এখানে ভালো শোনা যায়, মানে হচ্ছে আপনার এটা সেই জায়গাটা, ওই যে আমরা যেটা বলি অ্যাপেক্স বিট যে পাওয়া যায় মিড ক্লাভিকুলার লাইন বরাবর লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে, সেটা হলো মাইটাল এরিয়া। তাহলে মাইটাল ভালভ যখন বন্ধ হয় মানে কি ফার্স্ট হার্ট সাউন্ড এটা এখানে ভালো শোনা যাবে। তো এটা হলো মাইটাল এরিয়া। আর ট্রাইকাসপিড এরিয়া কোথায়, তার উপরে দেন ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে কোথায় পাচ্ছি আমরা। এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কোথায় পাচ্ছি দেখেন, লেফট সাইড, এটা কিন্তু লেফট সাইড, আমার লেফট, এটা হচ্ছে পেশেন্টের লেফট সাইড, এটা রাইট সাইড। তাহলে লেফট, এই যে এক্সটার্নাল এজ বরাবর, এক্সটার্নাল এজ বরাবর কেন, তাহলে এখন দেখেন ট্রাইকাসপিড ভালভ থাকে কোথায়, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলারের মাঝখানে, সেটা কিন্তু দেখেন রাইট সাইডে না, যদিও রাইট হার্টের অংশ, কিন্তু যেহেতু হার্ট একটু বাঁকা এদিকে থাকে, এই কারণে এই সাইডে আমাদের ট্রাইকাসপিড এরিয়া। এটা মনে রাখতে হবে কিন্তু, যে যেহেতু হাতটা একটু বাঁকানো, আমি বললাম ধরেন এরকম, মানে এই রিজনে আঁকলাম, তাহলে এইখানে ধরেন ট্রাইকাসপিড ভালভটা থাকে, এখানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এদিক দিয়ে ব্লাড পানি হচ্ছে। ট্রাইকাসপিড এটা হচ্ছে এই যে ফোর্থ ইন্টারস্টেট কোথায়, এই যে লেফট ইয়া বরাবর, লেফট বর্ডার বরাবর স্টার্নামের। আবার পালমোনারি এরিয়াটা আমি একটু আগে যে বললাম, যে পালমোনারি ট্র্যাঙ্কটা এদিক দিয়ে বের হয়ে গেছে, হ্যাঁ, এদিক দিয়ে, আর অ্যাওর্টাটা এদিক দিয়ে এসে বাঁকা হয়ে গেছে, মানে এই যে অ্যাওর্টাটা এইভাবে উঠছে আমরা দেখাইলাম না একটু আগে, আর পালমোনারি ট্র্যাঙ্কটা এদিকে গেছে। তাহলে দেখেন পালমোনারি ট্র্যাঙ্কের জায়গাটা কোথায়, দেখেন এই যে এটা, হ্যাঁ। আর অ্যাওটিক জায়গাটা যেহেতু এইভাবে উঠে গেছে, তার মানে অ্যাওটিক এরিয়া হচ্ছে এটা। তাহলে অ্যাওটিক ভালভের সাথে যেসব শব্দ জড়িত আর কি, মারমার যখন আমরা পড়বো, সেটা আমাদের অ্যাওটিক এরিয়াতে ভালো শোনা যাবে। পালমোনারি ট্র্যাঙ্কের সাথে যেগুলো জড়িত সেটা পালমোনারি এরিয়াতে ভালো শোনা যাবে, ট্র্যাকিস্পিডের সাথে জড়িত ট্র্যাকিস্পিড এরিয়াতে ভালো শোনা যাবে। আর এই যে ডিরেকশনটা বলতেছি, এই ডিরেকশনটা কেন গুরুত্বপূর্ণ, বিশেষ করে মারমারের ক্ষেত্রে, মারমারের শব্দটা সেদিকেই রেডিয়েট করে, আমরা পড়ছি কিন্তু যে মারমারের রেডিয়েশন হয়, মারমারের শব্দটা সেদিকেই রেডিয়েশন হয় যেদিকে তার ব্লাড ফ্লো ডিরেকশন থাকে।
আমরা এটা একটু পরে দেখতেছি। তাহলে এই এরিয়াগুলো বোঝা গুরুত্বপূর্ণ। তাহলে এই যে মাইটাল এরিয়া আমরা কি বললাম, দেখেন অ্যাপেক্স বিটার লোকেশন যেটা, লেফট ফিফট ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু মিড ক্লাভিকুলার লাইন। ট্রাইকুস্পিডিয়া কি লেফট ফোর্থ, লেফট কিন্তু এটা মাথায় রাখবেন, লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস মানে বর্ডার বরাবর। অ্যাওটিক এরিয়া কোথায় দেখেন, অ্যাওটা যদি এরকম ভাবে এদিক দিয়ে প্যাচ খেয়ে যায়, সেজন্য অ্যাওটা কিন্তু রাইট সাইডে চলে আসছে। যদি অ্যাওটা লেফট হার্টের পার্ট, কিন্তু তার এরিয়াটা রাইট সাইডে, এই জন্য রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। আর পালমোনারি এরিয়া যেহেতু এইভাবে ক্রস করে গেছে, তাহলে পালমোনারিটা আবার লেফট সাইডে চলে আসছে, যদিও পালমোনারিটা রাইট হার্টের পার্ট। এটা হচ্ছে এই ছবি থেকে দেখার মতো। না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবেন আর কি। দ্রুত যাচ্ছি কারণ দ্রুত আগে আমাদের উপায় নাই। এখন আমরা একটু দেখি অ্যাবনর্মালিটি অর ইন্টেন্সিটি অফ ফার্স্ট আর্টস। আমরা সব দেখবো না, শুধু বেসিক যেগুলো বোঝার মতো সেটাই আমরা কথা বলবো। দেখেন ফার্স্ট আর্টস কি বলা হয়েছে, যে কোয়াইট হইতে পারে, মানে ফার্স্ট আর্টস বলা হয়েছে যে কোয়াইট হইতে পারে, মানে একটু যেরকম শব্দ তার চেয়ে শব্দটা একটু কম শোনা যেতে পারে। আর কি হতে পারে, লাউড, যা হওয়ার কথা তার চেয়ে বড় শোনা যাচ্ছে। ভেরিয়েবল হইতে পারে, লাউড কোয়াইট ঠিক ঠিকানা নাই আর কি। তো কার্ডিয়াক আউটপুট কম হয় কারো, লো কার্ডিয়াক আউটপুট বলছি আমরা। এটা যদি আমরা হার্ট ধরি, আবার আগের 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 জায়গায় ফিরে আসি। ধরেন এটা মাইটাল, মানে অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, মাঝখানে মাইটাল ভালভ, মাইটাল ভালভ এদিকে ট্রাইকাস্পিড ভালভ। তো মেইনলি ধরলাম মাইটাল ভালভের কথাই বলতেছি আমরা, যে এর যদি কার্ডিয়াক আউটপুট কম হয়, মানে আমার ভলিউম কম, ভলিউম কম হলে যে প্রেসার জেনারেট হবে, আমরা তো হার্টে পড়েছি ফ্রাঙ্ক স্টার্লিং ল, যে হার্ট মাসে যত স্ট্রেস হবে ফিজিওলজিক্যাল লিমিটের মধ্যে, তত বেশি ফোর্স অফ কন্ট্রাকশন হবে। তো ভলিউম কম হলে স্ট্রেস কম হবে, ফোর্স অফ কন্ট্রাকশন কম হবে, তো ধাক্কাটা আসতে পারবে, তাহলে হচ্ছে সাউন্ডটা একটু আসতে হবে। হার্ট ব্লক তুলনা এগুলো বলবো না, এগুলো বুঝবেন পরে গিয়ে এমনিতেই। তারপর আসলে হচ্ছে লাউড কখন হবে, যদি দেখেন যে ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, অপোজিট কথাই জাস্ট, যেহেতু কার্ডিয়াক আউটপুট বেশি, ফোর্স অফ কন্ট্রাকশন বেশি, ধাক্কাটা ধরে খাবে, শব্দ বেশি হবে। লার্জ স্ট্রোক ভলিউম ওইটার সাথে রিলেটেড। মাইটাল স্টেনোসিস, যেটা একটু মনে রাখতে হবে, মাইটাল স্টেনোসিস। কি বললাম, এই যে মাইটাল ভালভ, হ্যাঁ, মাইটাল ভালভ দেখাইলাম না আমরা, যে মাইটাল ভালভ, এটা হচ্ছে মাইটাল ভালভ। তো এই ভালভটা যদি স্টেনোস থাকে, মানে আমরা যেটা বলেছিলাম, উদাহরণ দিয়েছিলাম যে একটা দরজা শক্ত হয়ে গেছে, একটু বর্ষাকালে যেমন দরজা একটু ফুলে ফেপে ক্যাচকোচ শব্দ করে দরজা লাগাইতে গেলে এরকম হয়ে গেছে। তো যখন আমি লাগাইতে যাব, সেই স্টেনোস ভালভটা ধাক্কা খেয়ে ভাইব্রেশনটা বেশি হবে, তখন শব্দটা বেশি হবে। তাহলে এটা হচ্ছে মাইটাল স্টেনোসিসের ব্যাখ্যা। আর ফিব্রিলেশনের কথা হচ্ছে ঠিক ঠিকানা নাই আর কি, কখনো জোর হচ্ছে কখনো আসতে হচ্ছে। ফিব্রিলেশন যেহেতু ফিব্রিলেটরি ওয়েভ থাকে, মানে একটু বিট টিট তৈরি হয়, ওটা আমরা পরে বলবো না। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট আর্ট সাউন্ড নিয়ে কিছু অ্যাবনর্মালিটি নিয়ে কথা। এখন আসি আমরা সেকেন্ড আর্ট সাউন্ড। সেকেন্ড আর্ট সাউন্ড এর কি কি সমস্যা হতে পারে, দেখেন সেকেন্ড আর্ট সাউন্ড ওই একই কথা, যে কোয়াইট হতে পারে, কম হতে পারে, একই কথা, যে লো কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট যদি লো হয়, আমরা জানি যে একই কথা, যখন কার্ডিয়াক আউটপুট কমবে, তাহলে ওই অ্যাওটা ব্যাকফ্লো দিয়েই তো বন্ধ হয়, মানে অ্যাওটাতে ব্লাড কম যাবে, সেই ব্লাড যখন ব্যাকফ্লো করবে তাহলে শব্দটাও কম দিবে, কারণ ভলিউম কম। অ্যাওটিক রিগার্জিটেশন এটার কারণে হতে পারে। অ্যাওটিক রিগার্জিটেশন নর্মালি আপনি চিন্তা করেন, আমি যদি ছবি আঁকি, এই ছবিটা আমি জাস্ট বোঝানোর জন্য, কিন্তু অ্যাওটা তো এখানে থাকে না, আমরা তো আগে দেখলাম অ্যাওটা কিভাবে থাকে। তো ধরলাম অ্যাওটা এদিক দিয়ে বের হয়ে গেছে, অ্যাওটিক ভালভ বা এদিক দিয়ে ব্লাড বের হয়ে যাবে। তারপর হচ্ছে যখন হার্ট কন্ট্যাক্ট থেকে ডাইলেট করতে যাবে, ভেন্ট্রিকুলার ভিতরে প্রেশার কমবে, তখন অ্যাওর্টার ব্লাড ব্যাকফ্লো করার চেষ্টা করবে, করতে গেলে এই ভালভ এখানে বন্ধ হয়ে যাবে। এখন যদি কারো অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকে, মানে এই ভালভ ঠিক মতো বন্ধ হয় না, ব্লাড লিক করে, তো দরজা যদি এরকম ঠিক মতো বন্ধ হতে, একটা শব্দ তৈরি হতো জোরে। এখন দরজা ঠিক মতো বন্ধ না হয় এরকম হইতেছে, তাহলে শব্দটা তো কমে যাবে, এমনিতেই ঘুরে যাচ্ছে, যে জোরে লাগতেছে না, উল্টা দিকে ঘুরে যাইতেছে, শব্দ কম হইতেছে, ওয়াইচ হইতেছে। লাউড কখন হবে, দেখেন যদি লো কার্ডিয়াক আউটপুটে কম হইতেছে, কারণ এই যে সিস্টোলিক বা সিস্টেমিক হাইপারটেনশন বা পালমোনারি হাইপারটেনশন, মেইনলি আমরা সিস্টেমিক হাইপারটেনশন। দেখেন হাইপারটেনশন মানে কি, সিস্টেমিক ভেসেলে ব্লাড প্রেশার বেশি, মানে এই যে অ্যাওটাতে প্রেশার বেশি। তো ধরেন আগে হার্ট পাম্প করে দিছে, অ্যাওটাতে প্রেশার থাকতো ধরেন 120, বা এই ডায়াস্টলিক প্রেশার ধরেন 80 90 এরকম। তো আপনার ভেন্ট্রিকল পাম্প করছে, ব্লাড বের হয়ে গেছে, এখন ভেন্ট্রিকল ডাইলেট করবে, মানে প্রেশার কমে যাবে, তখন অ্যাওটিক ব্লাড ফ্লো ব্যাকফ্লো করতে গিয়ে ধাক্কাতে বন্ধ করবে। অ্যাওটাতে প্রেশার এখন ডায়াস্টলিক প্রেশার হয়ে গেছে 100 ধরেন কারো, বা 90 80 জায়গায়, তখন
তার মানে প্রেশার বেশি ওঠাতে, তো বেশি জোরে সে ধাক্কা দিবে, একই মানে নর্মাল হিসাব, তাহলে তার শব্দটা একটু জোরে হবে। অ্যাওরটিক কম্পোনেন্ট আর পালমোনারি কম্পোনেন্ট হয় পালমোনারি হাইপারটেনশন। এখন আসলে স্প্লিট, এই স্প্লিট করলে একটা কথা দেখা যাচ্ছে, স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড। স্প্লিটিং কি আমরা মনে হয় বলি নাই, সেটা হচ্ছে দেখেন একটু জিনিস, এটা এটার সাথে অনেকগুলো জিনিস জড়িত। একটু মনোযোগ দেন, না বুঝলে বলবেন যে বুঝি নাই, কারণ এটার সাথে অনেকগুলো কথা বলবো ভবিষ্যতে গিয়ে, যার কারণে এখনই ক্লিয়ার করতে হবে জিনিসটা। সেটা হচ্ছে, এটা ধরলাম আমার হার্ট, এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, এটা হচ্ছে মাইট্রাল ভালভ। আর ওটা তো এদিক দিয়ে থাকে, এদিক দিয়ে থাকে, সেদিক দিয়ে আমরা দেখাই দিচ্ছিলাম, আমরা দেখাইলাম এখানে। এদিক দিয়ে অ্যাওর্টিক ভালভ, এটা কিন্তু সঠিক লোকেশন না, এটা হচ্ছে পালমোনারি ভালভ। এখন দেখেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন যে এটার সাথে অনেকগুলো জিনিস জড়িত। হার্টের এক্সামিনেশন এক্সামিনেশন নানা জিনিস এই তথ্যের সাথে জড়িত। সেটা হচ্ছে, ধরেন আমি ইন্সপায়ার যখন করি, ইন্সপায়ার যখন করি বাতাস আমার লাংসে ঢোকে, বাতাস লাংসে ঢুকতেছে কেন? বাতাস লাংসে ঢুকতেছে কারণ লাংসের ভিতরে নেগেটিভ প্রেশার। এটা হচ্ছে প্রথম কথা, প্রধান কথা। নেগেটিভ প্রেশার না থাকলে ঢুকতো না। মানে আমার অ্যাটমসফিয়ারের প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার বাতাসের, আর লাংসের ভিতরে যদি 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকতো তাহলে ঢুকতো না, ঢোকার কথা না। কম থেকে বেশি প্রেশার দিকে যাবে না, বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে লাংসে নেগেটিভ প্রেশার। মূল কথা যেটা, যখন আমি ইন্সপিরেট করি তার আগ মুহূর্তে, ধরেন আমি ধাক্কা দিয়ে, ডায়াফ্রামের চাপ দিয়ে, এক্সপিরেটরি মাসল টাসল দিয়ে সব, থোরাসিক ক্যাভিটি মানে রিপস টিপস দিয়ে চাপ টাপ দিয়ে সব বাতাস বের করে ফেলছি, এখন এখানে নেগেটিভ প্রেশার তৈরি হয়ে গেছে, মানে আমার থোরাসিক ক্যাভিটির ভিতরে নেগেটিভ প্রেশার। এখন এই জন্য আমি শ্বাস নিতেছি, প্রচুর বাতাস ঢুকতেছে। শুধু বাতাসই ঢুকতেছে তা না, যেহেতু থোরাসিক ক্যাভিটিতে নেগেটিভ প্রেশার, তার কারণে প্রচুর পরিমাণে ব্লাড আমার ব্যাক করতেছে রাইট অ্যাট্রিয়ামে, মানে ভেনাস রিটার্ন বেশি হইতেছে। সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা, এই তো কানেকশন, সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামের সাথে কানেকশন। মানে হচ্ছে যেহেতু থোরাসিক ক্যাভিটিতে নেগেটিভ প্রেশার, তার কারণে প্রচুর পরিমাণ ব্লাডও ঢুকতেছে রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে ঢুকতেছে মানে আলটিমেটলি সেই ব্লাড যাইতেছে রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকলে যাইতেছে মানে আলটিমেটলি সেই ব্লাড যাচ্ছে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে বা পালমোনারি আর্টারি দিয়ে আমাদের লাংসে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, ডিউরিং ইন্সপিরেশন বা যখন আমরা শ্বাস নেই, যেহেতু ইন্টারথ্রাসিক প্রেশার নেগেটিভ থাকে, সেই কারণে প্রচুর পরিমাণ ব্লাড আমার রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, ইভেন পালমোনারি সার্কুলেশনে প্রচুর পরিমাণে ব্লাড থাকে, বা রাইট সাইড অফ দ্য হার্ট বা রাইট হার্টে বেশি ব্লাড থাকে ইন্সপিরেশনের সময়। এই কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ না কিছু বলেন, ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ক্লিয়ার। এখন আসেন হার্ট সাউন্ডে। আচ্ছা, লেফট হার্ট আর রাইট হার্ট, মানে লেফট হার্ট রাইট হার্ট যখন বলবো মেইনলি ভেন্ট্রিকলটাই বুঝে নেবেন, বা এক সাইড বুঝতে হবে। লেফট হার্ট মানে লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল, কার ফোর্স অফ কন্ট্রাকশন বেশি? লেফট ভেন্ট্রিকল। লেফটের। লেফট ভেন্ট্রিকলে, কারণ লেফট ভেন্ট্রিকলের মাসল মাস মাসল বেশি। মাস বেশি। প্রথম কথা হচ্ছে মাসল মাস বেশি, তারপর লেফট ভেন্ট্রিকলে কাজও করতে হয় বেশি, তাই না? কারণ ওটাতে যে প্রেশার হুম। তাকে ওভারকাম করতে হয়। আর রাইট ভেন্ট্রিকলে তো ওভারকাম করতে পালমোনারি আর্টারি প্রেশার, ওটা খুব বেশি না। তাইলে ইভেন লেফট ভেন্ট্রিকলে যে এই যে আমাদের যে ইসকেমিয়া হয়, মানে মায়োকার্ডিয়াল ইনফাকশন, হার্ট অ্যাটাক, এটা কিন্তু লেফট ভেন্ট্রিকলে বেশি হয়। তার কারণ হচ্ছে লেফট ভেন্ট্রিকলের মাসল মাস বেশি, লেফট ভেন্ট্রিকলকে কাজ করতে হয় বেশি, লেফট ভেন্ট্রিকলের অক্সিজেন বেশি দরকার হয়। তো যার অক্সিজেন বেশি দরকার হয়, মানে ইসকেমিয়া, ইসকেমিয়া বা এমআই বা মায়োকার্ডিয়াল ইনফাকশনের মূল জিনিস কি? এক কথায় যদি বলি এমআই জিনিসটা কি, বা ইসকেমিক হার্ট ডিজিজ কি, এক কথায় উত্তর হচ্ছে ইমব্যালেন্স বিটুইন অক্সিজেন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এটার ইমব্যালেন্স, এই এক কথায় ইসকেমিক হার্ট ডিজিজের সবকিছু শেষ। মানে অক্সিজেন ডিমান্ড এবং সাপ্লাই যদি ইমব্যালেন্স হয় তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ হবে। ডিমান্ড বেড়ে গেছে, সাপ্লাই কম, ইসকেমিক হার্ট ডিজিজ। বা ডিমান্ড ঠিক আছে, সাপ্লাই কম, ইসকেমিক হার্ট ডিজিজ। বা ডিমান্ড বেড়ে গেছে, সাপ্লাই নর্মাল, তারপরেও ইসকেমিক হার্ট ডিজিজ। ব্যাপারটা এরকম, মানে ওটার ইমব্যালেন্স। তাইলে এই যে লেফট, কারো যদি এমনিতে অক্সিজেনের ঘাটতি হয় কোনো কারণে শরীরে, তো তার ঝামেলায় পড়বে কে? যাদের অক্সিজেন বেশি লাগে। তো রাইট হার্টের চেয়ে লেফট হার্টের অক্সিজেন বেশি লাগে, সেটা ঝামেলায় পড়ে সে। এই কারণে তার ইটু বেশি, ইসকেমিক হার্ট ডিজিজ গুলো তার বেশি। এবং লেফট হার্ট যেহেতু ফোর্সফুলি কন্ট্যাক্ট করে, তো হার্ট তো আমরা আমরা তো জানি নিশ্চয়ই যে সিস্টোলের সময় কিন্তু ব্লাড পায় না, তার নিজের ব্লাড সে ডায়াস্টোলের সময় পায়। তো যাই হোক, অধিকার না যাই। তো আমরা যেটা বলতে চাচ্ছি এখন, যেহেতু লেফট হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বেশি, এটা একটা কথা। আর হচ্ছে, এখন আমরা কথা বলবো যে এই যে ভালভ দুটা বন্ধ হয়, মানে ফার্স্ট ফার্স্ট রাউন্ডে যে মাইট্রাল ভালভ এবং ট্রাইকুস্পিড ভালভ বন্ধ হয়,
এবং সেকেন্ড হার্ট সাউন্ড যদি অ্যাওর্টিক এবং পালমারি ভালভ বন্ধ হয়, এগুলোকে আমরা এখন থেকে বলবো যেটা অ্যাওর্টিক ভালভ মানে আমি বুঝাবো A2, আর পালমারি ভালভ মানে বুঝাবো P2। শর্টকাট। টু মানে কি? সেকেন্ড হার্ট সাউন্ড। অ্যাওর্টিক আর পালমারি যদি সেকেন্ড হার্ট সাউন্ড সাথে জড়িত, A2 আর P2 বলবো। তাহলে মাইট্রাল আর ট্রাইকুস্পিড ভালভ যখন ভেন্ট্রিকল দুটো পাম্প করে একসাথে, তখন মাইট্রাল আর ট্রাইকুস্পিড একই সাথে বন্ধ হয়। একই সাথে বন্ধ হয়ে একটা হার্ট সাউন্ড হয়। একসাথে দুইটা ভালভ বন্ধ হইলেও দুইটা দরজা একই সাথে যখন বন্ধ হয় মনে হয় যে একটাই দরজা বন্ধ হয়েছে। এটা হলো ফার্স্ট হার্ট সাউন্ড। এখন আসি আমরা সেকেন্ড হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড বুঝেন এবার A2 আর P2 কথা। A2 মানে অ্যাওর্টিক, P2 মানে পালমোনারি। তাহলে এখন আমরা একটু আগে একটা কথা বলেছি যে ডিউরিং ইন্সপিরেশন রাইট হার্টে ব্লাড বেশি থাকে। রাইট হার্টের এমনি ফোর্স অফ কন্ট্রাকশন কম, তার উপর এই ভদ্রলোকের ব্লাড বেশি। ব্লাড বেশি থাকলে একটু ওর বেশি কাজ করতে হবে না? একটু বেশি সময় ধরে কাজ করতে হবে না? একটু বেশি সময়, মানে এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডস। তাহলে রাইট হার্টে যেহেতু ব্লাড বেশি ডিউরিং ইন্সপিরেশন, তার মানে তাকে একটু বেশি হলেও সময় বেশি লাগবে তার কাজ করতে। ধরা যাক A2 যে সময় বন্ধ হতো, P2 সেই সময় বন্ধ হতো। লেফট হার্ট রাইট হার্ট একই সাথে বন্ধ হইতো। বন্ধ হলে দুইটা ভালভ একই সাথে ক্লোজ হইতো, একটাই শব্দ হতো যার নাম S2, মানে সেকেন্ড হার্ট সাউন্ড। এখন যেহেতু পালমোনারি সার্কুলেশনে বেশি ব্লাড, তার মানে রাইট হার্টকে একটু বেশি সময় ধরে পাম্প করতে হইতেছে। তার মানে A2টা আগে হইতেছে, তারপরে P2 শব্দ হইতেছে। তার মানে সেকেন্ড হার্ট সাউন্ড জাস্ট এইরকম, মানে একটু আগে পিছু হবে। ডিউরিং ইন্সপিরেশন একটু আগে পিছু হবে। এই যে শব্দটা স্প্লিট হয়ে গেল, এটার নাম স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড। ফিজিওলজিক্যাল স্প্লিটিং এর কথা বললাম। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? কেউ কিছু বলেন, না গাই, নাহলে আবার বলবো। কি আগাবো নাকি? সবাই কি চলে গেছেন নাকি? না ভাই, আগান, সমস্যা নাই, বুঝতে পারছি। তাহলে A2টা একটু আগে হবে। A2 তো এমনিতে পাওয়ার বেশি, তারপর আবার লেফট হার্টে একটু ব্লাড কম ওই সময়, কারণ ইন্সপিরেশনে তো ব্লাড মেইনলি রাইট হার্টে। রাইট হার্টে একটু সময় বেশি লাগলো, তাহলে A2টা আগে বন্ধ, মানে অ্যাওর্টিক ভালভ একটু আগে বন্ধ হলো, পালমোনারি ভালভ একটু পরে বন্ধ হলো। দেন এটা স্প্লিটিং হলো, ফিজিওলজিক্যাল স্প্লিটিং। প্যাথোলজিক্যাল স্প্লিটিং হইতে পারে, মানে প্যাথোলজিক্যাল কারণেও হইতে পারে, আবার রিভার্স স্প্লিটিং হইতে পারে। তো আমরা সবগুলো ডিটেলসে যাবো না, খালি জিনিসটা আমরা একটু দেখাই। ছবিটা দেখাইলে মনে হয় একটু আপনাদের ভালো হবে। ছবিটা দেখাই, এই যে ছবিটা দেখি। এই যে এক্সপিরেশন, নর্মাল এক্সপিরেশন। এক্সপিরেশনে কি থাকে বললাম? ইন্সপিরেশনে রাইট হার্টে ব্লাড বেশি থাকে, আর এক্সপিরেশনে লেফট হার্টে ব্লাড বেশি থাকে। এটার মানে বাস্তবিক প্রয়োগ কোন জায়গায় লাগবে আমরা একটু পরে বলতেছি। তো ইন্সপিরেশনে আমার রাইট হার্টে বেশি ব্লাড থাকে, তো রাইট হার্টে যখন বেশি ব্লাড আসবে সেই ব্লাডটা তো আলটিমেটলি লাংস দিয়ে ঘুরে লেফট হার্টে যাবে। তাহলে এক্সপিরেশনের সময় লেফট হার্টে ব্লাড বেশি থাকবে। তো লেফট হার্টে ব্লাড বেশি কথা বুঝছেন? একটু আগে যেটা বললাম, যেটা ধরলাম লেফট, এটা রাইট। তাইলে এক্সপিরেশনের সময় লেফট হার্টে ব্লাড বেশি, রাইট হার্টে তুলনামূলক ব্লাড কম। তো লেফট হার্টে তো ফোর্স অফ কন্ট্রাকশন বেশি, তাহলে লেফট হার্টের একটু বেশি হলেও সেটা সে দ্রুতই করতে পারবে। রাইট হার্টের একটু কম হলেও তার যদি ফোর্স অফ কন্ট্রাকশন কম, সে একটু সময় বেশি লাগবে, মানে দুটা মিলে একসাথে হবে। এটা বুঝতে পারছি কিনা? যেহেতু লেফট হার্টে একটু ব্লাড বেশি কিন্তু ওর একটু জোরও বেশি, রাইট হার্টের ব্লাড কম একটু জোরও কম। তার মানে কম ব্লাড কম জোর দিয়ে যে সময় লাগাবে, ও বেশি ব্লাড বেশি জোর দিয়ে একই সময় করবে, মানে লেফট হার্ট রাইট হার্টের একই সাথে মানে অ্যাওর্টিক আর পালমোনারি ভালভ বন্ধ হবে। এই কারণে কোনো স্প্লিটিং হবে না এক্সপিরেশনের সময় সেকেন্ড হার্ট সাউন্ডে। ক্লিয়ার? এখন আসেন ইন্সপিরেশনের সময়, যেটা বললাম যে এই যে A2টা আগে হবে। এই যে A2 দেখেন, A2টা আগে P2টা পরে, মানে একটু মাঝখানে গ্যাপ আছে না? আর এখানে দেখেন একসাথে দুইটা, কোনো গ্যাপ নাই। এটা ইন্সপিরেশনাল। ইন্সপিরেশনাল তাহলে একটা ফিজিওলজিক্যাল স্প্লিটিং হয় কেন? কারণ রাইট হার্টে ব্লাড বেশি, লেফট হার্টটা একটু আগে হবে, রাইট হার্টটা একটু ব্লাড বেশি থাকার কারণে পরে
পাম্প মানে ভালভ বন্ধ হবে। এখন আসলে ফিক্সড স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড, এই যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, হ্যাঁ, এই টার্মটা কি? অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট মানে কি? ধরেন আমরা এখানে একটা হার্ট আঁকলাম, এই যে এখানে একটা ফুটা আছে, লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। তো এই যে ফুটা আছে, এই ফুটা থাকলে লেফট থেকে রাইটে ব্লাড যাবে নাকি রাইট থেকে লেফটে ব্লাড যাবে? ব্লাড যাবে হচ্ছে লেফট থেকে রাইটে। কেন? Yes, sir. কারণ যেদিকে প্রেসার বেশি, লেফট অ্যাট্রিয়ামে যেহেতু ফোর্স অফ কন্ট্রাকশন বেশি, লেফট থেকে রাইটে ব্লাড ঢুকবে। তো দেখেন, লেফট থেকে যদি রাইটে ব্লাড ঢুকে আমার, লেফট থেকে যদি রাইটে ব্লাড ঢুকে, সেই ব্লাডটা কই যাবে? রাইট অ্যাট্রিয়াম থেকে আলটিমেটলি রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। হ্যাঁ, একটু শব্দ করেন তাইলে ভালো লাগে। রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট অক্সিজেনের ব্লাড। ভেন্ট্রিকলে, হ্যাঁ, রাইট ভেন্ট্রিকলে বেশি বেশি ব্লাড আসতেছে না তাইলে? লেফট থেকে তো লেফটে যাচ্ছেই, লেফট থেকে রাইট অ্যাট্রিয়ামে এসে সেই অ্যাট্রিয়ামে ব্লাড আসতেছে, আবার রাইট অ্যাট্রিয়ামে ব্লাড তো আসছেই। তাহলে রাইট ভেন্ট্রিকলে সবসময় বেশি ব্লাড যাচ্ছে। তাহলে সবসময় যদি বেশি ব্লাড যায়, সেটা ইন্সপিরেশন এক্সপিরেশন সবসময় বেশি ব্লাড যাবে। সবসময় বেশি ব্লাড গেলে রাইট ভেন্ট্রিকলের তো পাওয়ার বললামই, তাহলে ওর একটু বেশি সময় লাগবে। তাহলে ও যখন বেশি সময় নিয়ে ফোর্স মানে মানে কি বলে, পাম্প করবে, তারপর পাম্প করার পরে না বন্ধ হবে ভালভটা, তাহলে পালমোনারি ভালভ একটু পরে বন্ধ হবে সবসময়। মানে P2টা অলওয়েজ পরে বন্ধ হবে A2-র চেয়ে, কারণ অল টাইম রাইট ভেন্ট্রিকলে ব্লাড বেশি। তাহলে এটার নাম হচ্ছে ফিক্সড স্প্লিটিং। আমরা একটু আগে যেহেতু দেখলাম যে ইন্সপিরেশনের সময় শুধু হয় ফিজিওলজিক্যাল স্প্লিটিং, আর এইটা ইন্সপিরেশন এক্সপিরেশন সবসময়ই হবে, এই কারণে ফিক্সড স্প্লিটিং। এই যে ফিক্সড স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড, এটা কখন হবে? অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, শুধু অ্যাট্রিয়াল অথবা, সেপ্টাল ডিফেক্টের সময়। হ্যাঁ, অথবা রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, অথবা পালমোনারি হাইপারটেনশন। এগুলো মনে হয় আপনারা একটু চিন্তা ভাবনা করলেই এই বাকিগুলো ব্যাখ্যা নিজেরা দাঁড় করাতে পারবেন। না দাঁড় করাতে পারলে আমাকে জিজ্ঞেস করেন, পরে আমি বলে দেবো। মানে আর সময় করতে যাচ্ছি না এগুলোতে, কারণ ব্যাখ্যা এক। পালমোনারি হাইপারটেনশন বলেন, ওই রাইট বান্ডল ব্রাঞ্চ, এগুলো মনে হয় আপনারা পারবেন, আশা করা যায়। তারপর হচ্ছে রিভার্স স্প্লিটিং, মানে কি? এই যে আমরা এতক্ষণ এখানে কি দেখলাম, যে A2 আগে P2 পরে, A2 আগে P2 পরে। ইভেন এই যে এখানে নর্মাল ফিজিওলজি A2 আগে P2 পরে। রিভার্স স্প্লিটিং এবার P2 আগে A2 পরে, মানে পালমোনারি ভালভ আগে বন্ধ হবে, তারপরে অ্যাওর্টিক ভালভ বন্ধ হবে। বুঝলেন এবার? পালমোনারি ভালভ আগে বন্ধ হবে, এবার অ্যাওর্টিক ভালভ পরে বন্ধ হবে। কখন হবে? যদি লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন থাকে, আউটফ্লো অবস্ট্রাকশন। হ্যাঁ, বা লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক থাকে। একই রকম, যে আপনার ধরেন লেফট ভেন্ট্রিকলে বান্ডল ব্রাঞ্চ ব্লক, মানে লেফট বান্ডল, যে পার্কিনসির যেটা, মানে ইম্পালস আসতেছে দেরিতে। রাইট ভেন্ট্রিকলে ইম্পালস চলে গেছে, রাইট ভেন্ট্রিকল পাম্প করছে, লেফট ভেন্ট্রিকল ইম্পালস পরে আসছে, লেফট ভেন্ট্রিকল পরে পাম্প করতেছে। রাইট ভেন্ট্রিকল যদি আগেই পাম্প করে, আগেই পালমোনারি পাম্প করার পরে পালমোনারি ভালভ ক্লোজ হবে, লেফট ভেন্ট্রিকল পরে পাম্প করবে পরে ক্লোজ হবে, তাহলে P2 আগে A2 পরে। এটার নাম হচ্ছে রিভার্স স্প্লিটিং। ক্লিয়ার? তো আমরা আর এটাতে পরেরটা যাই, স্প্লিটিং আমরা বুঝলাম। আচ্ছা, স্প্লিটিং এখানে কি বলবো? পালসাস প্যারাডক্সাস। আচ্ছা, এই তথ্য মাথাতে আছেই, তাহলে আমরা পরে গিয়ে পালসাস প্যারাডক্সাস নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই। এই এরিয়াগুলোই দেখানো হয়েছে আর কি, যে হার্ট একটা ছবি পাইছিলাম যেহেতু, তাহলে হার্টের সাথে। তো এটা আমরা পরে ফিগারটি দেখে রাখেন, তাহলে সুবিধা হবে। অ্যাপেক্স বিট নিয়ে আমরা কথা বলবো না, যদি আমরা সময় থাকে আজকে এবং ভালো লাগে শেষিকে, তাহলে আমরা একটু মনে করাই দিন অ্যাপেক্স বিট নিয়ে আমরা কথা বলবো, যে অ্যাবনর্মাল অ্যাপেক্স গুলো কি আছে। কার্ডিয়াক সাউন্ড, মাইটাল স্টেনোসিস, ইজেকশন ক্লিক, আমরা এগুলো মারমার যখন করবো তখন অ্যাডেড সাউন্ডটা করে নেবো, এটা মনে করার জন্য আমরা করবো। আচ্ছা, মারমার, মারমার হচ্ছে সোজা কথা হচ্ছে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড। তাহলে আমরা যে হার্ট সাউন্ড পড়লাম, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এর বাইরেও কিছু হার্ট সাউন্ড হতে পারে, এটা হচ্ছে মারমার। তো মারমার জিনিসটা কিন্তু এরকম না যে একটা জাস্ট সাউন্ড, হার্ট সাউন্ড গুলো যেমন একটা জাস্ট সাউন্ড, এরকম না। মানে মারমার একটু হলেও মানে একটু হলে একটা বিস্তার থাকবে আর কি, একটু হলে একটা বিস্তার থাকবে। হার্ট সাউন্ডের তো ওরকম বিস্তার নাই, মানে জাস্ট একটা শব্দ শুনলেন, একটা ড্রামের মনে করেন বাড়ি দিলেন, ঠক করে শব্দ হলো শেষ। আর মারমারটা একটু একটু হলেও একটু লেংদি হবে আর কি, মানে একটা মর্মর শব্দ আর কি বলা যায়। ধরেন এই যে শুকনো পাতার মর্মর হলো, এখান থেকে এরকমই মর্মর শব্দ, মানে একটু হলেও কিছুক্ষণ থাকবে। তাহলে এটা কেন হতে পারে? এটা হতে পারে নর্মাল ব্লাড ভেসেলের ভিতরে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো, অথবা অ্যাবনর্মাল ভেসেল দিয়ে বা অ্যাবনর্মাল ভালভের ভিতর দিয়ে নর্মাল ব্লাড ফ্লো হইতে পারে। এটা ক্লিয়ার তো?
মানে হচ্ছে আমার জি। ভালভ নর্মাল। আচ্ছা, ভালভ নর্মাল, ধরেন আমার ভালভ নর্মাল, হ্যাঁ। তো নর্মাল ভালভের ভিতর দিয়ে আমার অ্যাবনর্মাল ফ্লো, টার্বুলেন্স ফ্লো হইতেছে, এই কারণে হতে পারে। আবার ভালভটাই অ্যাবনর্মাল, নর্মাল ফ্লো হইলেও শব্দ হইতে পারে। মূল কথা হচ্ছে শব্দ। শব্দ হইতে হলে আমরা তো জানি শব্দের মূল জিনিস কি, কম্পন। কম্পন হয় ব্লাড নিজে কম্পন, ব্লাডে এমন ঘূর্ণি উৎপন্ন হয়েছে যে নর্মাল ভেসেলের ভিতর দিয়ে গেলে একটা অ্যাবনর্মাল শব্দ হইতেছে, এটার নাম মারমার। এখন আমরা মারমার গুলো মেইনলি খুব ডিটেলসে বলবো না, তবে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে মারমারটা কি সিস্টোলের সময় হইতেছে নাকি ডায়াস্টোলের সময় হইতেছে, এটা আমাদের জানা জরুরি। সিস্টোলিক মারমার নাকি ডায়াস্টোলিক মারমার। সিস্টোলিক মারমার মানে কি, যদি আমার ফার্স্ট হার্ট সাউন্ড হয় S1, তারপরে S2, এর এই মাঝখানের পিরিয়ডটা কি, সিস্টোল না ডায়াস্টোল? S1 S2 মাঝখানের পিরিয়ডটা কি, সিস্টোল না ডায়াস্টোল? বলেন। পিস্তল। সিস্টোল। কারণ হচ্ছে আমি ভেন্ট্রিকল পাম্প শুরু করছি, ফার্স্ট হার্ট সাউন্ড হয়েছে, বন্ধ। তারপর পাম্প শেষ, তারপর যখন ডাইরেক্ট তখন বন্ধ, তার মানে মাঝখানে পিরিয়ডটা সিস্টোল। তাহলে S1 আর S2 এর মাঝখানে যদি হয় মারমার, তাহলে এটার নাম সিস্টোলিক মারমার। আর যদি S2 এবং S1 এর মাঝখানে হয়, তাহলে হচ্ছে ডায়াস্টোলিক মারমার। S2, হার্ট ডাইলেট করতে গেছে, ভালভ বন্ধ হয়েছে, সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হয়েছে। তারপরে ওই সময় ডায়াস্টল যখন থাকে, হার্ট রিল্যাক্স করতেছে, তখন একটা মারমার তৈরি হয়েছে, সেটার নাম ডায়াস্টলিক মারমার। আর যদি এমন হয় সিস্টল ডায়াস্টল সবসময় থাকে, এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস মারমার। মারমারের এই তিনটাই টাইপ তাইলে, একটা হলো সিস্টোলিক মারমার, ডায়াস্টলিক মারমার, কন্টিনিউয়াস মারমার। সিস্টোলিক কখন, ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ডের মাঝখানে, মানে হার্ট যখন পাম্প করতেছে, হার্ট যখন সিস্টলে আছে তখন যে মারমার সেটা সিস্টোলিক মারমার। হার্ট যখন ডায়াস্টলে আছে তখন যে মারমার সেটার নাম ডায়াস্টলিক মারমার। এটা ক্লিয়ার? এখন একটা কোশ্চেন অ্যান্সার দেন দেখি। এই যে ডায়াস্টলিক যে মারমার, আমরা হার্টের দুইটা কথা বলছিলাম, এটা হচ্ছে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো থ্রু নর্মাল ভালভস, অথবা নর্মাল ব্লাড ফ্লো থ্রু অ্যাবনর্মাল ভালভস। তাহলে ডায়াস্টলিক যে ব্লাড ফ্লো, এই সময় কি ব্লাড ফ্লো খুব বেশি থাকে না কম থাকে? না, কম থাকে। সিস্টোলিক কম কম। থাকে। তাইলে একটা জিনিস এখানে খুব, এগুলো মাথায় রাখেন, এগুলো কখনো কোনোদিনই ভোলা যাবে না আর কি, মানে একবার শুনলে মনে থাকা উচিত সারা জীবন। যে ডায়াস্টলিক যে মারমারটা, সেই সময় ব্লাড ফ্লো এত বেশি থাকা সম্ভব নয় যে নর্মাল ব্লাড ফ্লোর কারণে কোনো মারমার হবে। মানে ডায়াস্টলের সময় যদি কোনো মারমার তৈরি হইতে হয়, অবশ্যই ভালভে অ্যাবনর্মালিটি থাকতে হবে। এটাই আমি আমার বক্তব্য দিতে চাচ্ছি। ডায়াস্টলের সময় মারমার তৈরি হইতে হলে অবশ্যই ভালভের অ্যাবনর্মালিটি লাগবে, কারণ ডায়াস্টলের সময় যে ব্লাড ফ্লো, ওই ফ্লোতে নর্মালি, সাধারণ কথাবার্তা বলতে নর্মালি কোনো অ্যাবনর্মাল সাউন্ড তৈরি হওয়া সম্ভব না, কারণ ডায়াস্টলের ফ্লো স্লো। ওই সময় শব্দ হইতে হইলে পথের মধ্যে অ্যাবনর্মালিটি থাকতে হবে। কিন্তু সিস্টলের সময় যদি ব্লাড ফ্লো বেশি থাকে, এই কারণে ভালভে অ্যাবনর্মালিটি থাকলে শব্দ হবেই। ইভেন শুধুমাত্র ফ্লোর কারণে, টার্বুলেন্ট ফ্লোর কারণেই শব্দ হইতে পারে। এটা বুঝছেন কিনা? জি জি। মানে ডায়াস্টলিক বুঝতে মারমার হইতে পারছি। হবে অর্গানিক মারমার, সিস্টোলিক মারমার হইতে পারে ফাংশনাল মারমার। অর্গানিক তো হতেই পারে, অর্গানিক মানে অর্গানে কোনো সমস্যা আছে। ডায়াস্টলিক মারমার তাহলে অলওয়েজ অর্গানিক মারমার, মানে অর্গানে কোনো না কোনো সমস্যা থাকতে হবে ডায়াস্টলের সময়। সিস্টলে আর সিস্টেমের অর্গানে মারও সমস্যা না থাকে, ফাংশনাল হতে পারে। ফাংশনাল হইতে পারে। যেমন ধরা যাক কারো এনিমিয়া আছে, এনিমিয়াতে হয় কি, হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়। হাইপার ডাইনামিক সার্কুলেশন কি, হাইপার মানে তো অধিক, ডাইনামিক মানে গতি, গতি বেড়ে যায়। কেন গতি বেড়ে যায় জাস্ট একটু বলে নেই, যদি এটা আউট অফ দ্য টপিক। সেটা হচ্ছে, ধরেন আমার ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল এগুলো হচ্ছে আরবিসি থাকে, তাই তো? তো এটা মনে করেন এরকম আরবিসি, প্রচুর আরবিসি থাকে ব্লাড ভেসেলে। তো ধরা যাক কারো এনিমি হয়েছে, তাহলে তার এই এরকম ঘন থাকবে না আরবিসি, তাহলে আরবিসি একটু কমে যাবে না? আরবিসি কম থাকবে না? হুম। তো আরবিসি কম থাকার মানে কি, ব্লাডের ভিসকোসিটি কমে যাবে, মানে ঘনত্ব কমে যাবে। যদি আমি সোজা ভাষায় বলতে চাই, ব্লাডের ভিসকোসিটি কমলে ব্লাড ফ্লো বাড়বে না কমবে? কমবে। হ্যাঁ, ব্লাড ফ্লো বাড়বে। কমবে। এই কি বলে, ব্লাড ফ্লো বাড়বে। যেহেতু ভিসকোসিটি কম, ঘনত্ব কম হয়েছে, এখন তো মানে দ্রুত বেগে ছুটতে পারবে। যেমন দুধ আর পানি, কোনটা দ্রুত বেগে ছুটবে? পানি। দুধের ঘনত্ব একটু বেশি, সান্দ্রতা বেশি, ভিসকোসিটি বেশি। তো যেহেতু আরবিসি প্রচুর পরিমাণে নর্মালি থাকে, তো এখন যদি আরবিসি কিছু কমে যায়, তাহলে
ঘনত্ব মানে ভিসকোসিটি, আসলে ঘনত্ব তো না, দেখ তো বোঝার জন্য ঘনত্ব ঠিক আছে। তো যেহেতু আরবিসি কমে গেছে, ফ্ল্যাট ফ্লো বেড়ে যাবে, এটার নাম হচ্ছে হাইপার ডাইনামিক সার্কুলেশন। এটার কারণে হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওর হয়। যদি হার্ট ফেলিওর করাই কখনো, তাহলে এটা আলোচনা করবো না। তো যাই হোক, তো তার মানে ফ্লো বেড়ে গেছে অনেক। ইভেন থাইরোটক্সিকোসিস, এগুলোতে ফ্লো বেড়ে যাওয়ার কারণে এরকম হইতে পারে। তাহলে সিস্টেমের সময় কোনটা হয়, ডায়াস্টোলের সময় কোনটা হয়, এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। তাহলে আমরা এখন দেখি এই যে সিস্টোলিক মারমার। তো সহজ এক্সাম্পল গুলো আমি দিয়েছি এখানে, কঠিন গুলো দেই নাই। তো সহজ এক্সাম্পল সিস্টোলিক মারমার। দেখেন তো, আমার এটা যদি হার্ট হয়, হার্ট যখন পাম্প করবে, কথা বুঝেন, হার্ট যখন পাম্প করবে এদিকে চাপ দিবে, এদিকে চাপ দিবে, সব দিক দিয়ে চাপ দিবে আর কি। তো আমাকে যেদিকে তাপ লাগ, যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা আমরা বলি। ধরা যাক এওটা এখানে, হ্যাঁ, এওটা তো এখানে একটা ছিলাম আমরা এতক্ষণ ধরে, তাহলে এওটিক ভালভ এখানে, মাইট্রাল ভালভ এখানে, এটা মাইট্রাল ভালভ, হ্যাঁ। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস, এটা আগে বলি। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস মানে কি, যে অ্যাওর্টিক ভালভ যেটা এখানে কি আছে, স্টেনোজ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। অ্যাওর্টিক ভালভটা একটু স্টেনোজ হয়ে গেছে, আগের মতো সহজে আর খুলতেছে না। তাহলে ন্যারো হয়ে গেছে অ্যাওর্টিক ভালভটা। তাইলে এই ন্যারো, আগে ধরেন এরকম খুলে যাইতো, এটা ওয়াইড গ্যাপ হইতো, এখন ন্যারো, খুলতেছে না ঠিক মতো। তাহলে চিকন জায়গাটার ভিতর দিয়ে যখন ব্লাড যাবে, তখন সরসর করে শব্দ হওয়ার কথা। তাহলে হার্ট যখন পাম্প করবে, বুঝেন কখন কোনটা হবে, ব্লাড ফ্লো লাগবে। হার্ট যখন পাম্প করবে, ব্লাডটা ফ্লো হবে অ্যাওর্টার ভিতর দিয়ে, সেই অ্যাওর্টিক ভালভ, সেই দরজা হয়ে গেছে চিকন। তাহলে একটা মারমার তৈরি হবে, একটা অ্যাবনর্মাল সাউন্ড তৈরি হবে। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসের মারমারটা কিরকম মারমার, সিস্টোলিক মারমার। সিস্টোলিক। কোন সিস্টেমিক টিস্টোলিক, এগুলো আমি আজকে ডিটেলসে যাবো না, এগুলো আপনারা নিজেরা চিন্তা করে বের করবেন, কার্ডিয়াক সাইকেল বুঝলে এগুলো সব বুঝতে পারবেন। তাহলে সিস্টোলিক মারমার, অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার, ভালো কথা। এখন হার্ট পাম্প করছে, এদিকেও তো চাপ দিবে নাকি, এদিকে চাপ দেওয়ার কারণে মাইটাল ভালভ বন্ধ হবে, এটাই তো নিয়ম, মাইটাল ভালভ বন্ধ হবে। এখন মাইটাল ভালভ বন্ধ না হয়ে যদি রিগার্জিটেট করে, এই ধাক্কা দিছে নিচ থেকে, ধাক্কা দিয়ে বন্ধ হওয়ার কথা, বন্ধ নয়, এরকম রিগার্জিটেট করছে, তাহলে অ্যাবনর্মাল দিকে একটা ব্লাড ফ্লো হইতেছে না, ভেন্ট্রিকল থেকে কি ওটাতে অ্যাট্রিয়ামে ব্লাড যাওয়ার কথা, যাওয়ার কথা না, কিন্তু যাচ্ছে তো। তাহলে অ্যাট্রিয়ামে তো ব্লাড ঢুকতেছে এদিক থেকে, এদিক থেকে ব্লাড ঢুকতেছে না অ্যাট্রিয়ামে, সেই এদিক থেকে ব্লাড ঢুকতেছে, আবার এদিক থেকে আমি ভেন্ট্রিকল থেকে ব্লাডটাকে পাঠা দিতেছি। তাহলে অ্যাবনর্মাল একটা ফ্লো হইলো, এবং এখানে তাহলে একটা শব্দ হবে, এদিকে তো যাওয়ার কথা না, যাচ্ছে, এদিকে আবার ব্লাড আছে তার ভিতরে, তাহলে একটা শব্দ হইতে পারে। তাহলে এটার নাম কি, মাইট্রাল রিগার্জিটেশন, ব্লাড রিগার্জিটেট রিগার্জিটেশন। করতেছে। তাহলে মাইট্রাল রিগার্জিটেশনে কখনো শব্দটা হবে যখন আমরা পাম্প করতেছি। তাহলে মাইট্রাল রিগার্জিটেশনের মারমার কি রকম, সিস্টোলিক মারমার। ঠিক আছে না, ঠিক নাই? ঠিক আছে। ঠিক ঠিক আছে। আছে। এখন তাইলে বাকি দুটো আর বলবো না। ট্রাকিস্পিড রিগার্জিটেশন, একই একই মেকানিজম, পালমোনারি স্টেনোসিস। একই মেকানিজম। এখন আমরা একটু ডিরেকশন, মারমার কোথায় রেডিয়েট করে, কোথায় শোনা যায় বেশি। তাহলে একটু আগে আমরা বলেছিলাম যে আমরা রিয়াকশন গুলো দেখার চেষ্টা করি, ওটা কোন দিক দিয়ে বের হয়ে যায় জানি, আসলে এরকম প্যাচ খেয়ে যায় না, রাইট সাইড দিয়ে। হ্যাঁ, রাইট সাইড দিয়ে। তাহলে অ্যাওর্টিক মারমার, এখানে অ্যাওর্টিক ভালভ, হ্যাঁ। আচ্ছা, এই ছবিটা আমরা আরেকবার একটু দ্বন্দ্ব গুলো সরাই দিই। এই ভালভ হচ্ছে অ্যাওটারিয়া, আর এদিকে হচ্ছে অ্যাওর্টিক ভালভ, এরকম আসলে এখানে হচ্ছে অ্যাওর্টিক ভালভ, হ্যাঁ, এটা মাইটাল ভালভ, তো একটাই একই আমরা। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার শোনা যাবে কোথায়, অ্যাওর্টিক এরিয়াতে। অ্যাওর্টিক এরিয়া আমরা দেখাইছি না, স্টারনামের রাইট সাইডে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, মনে আছে? মনে থাকলে ছবিটা দেখে নেবেন। এই যে অ্যাওর্টিক এরিয়া, রাইট আপার স্টার্নাল বর্ডার, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, তাহলে এখানে হচ্ছে অ্যাওর্টিক এরিয়া। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার শোনা যাবে এখানে। এটা আমরা, আমাদের ছবিটা আর এক্সাক্ট হয় না এখানে হাতে একা, কিন্তু আমরা বুঝলাম যে অ্যাওর্টিক এরিয়াতে হবে। তাহলে রেডিয়েট করবে কোথায়, আমি কি বলছিলাম, রেডিয়েটটা করবে কোথায়, যেদিকে ব্লাড ফ্লো ডিরেকশন। আমি কি বলছিলাম, আমার হার্ট যদি এইটা হয়, এদিকে যদি অ্যাওর্টা প্যাচ দিয়ে যায়, অ্যাওর্টিক ভালভ যদি এখানে থাকে, এই যে রাইট আমার যেদিকেই হোক আর কি, তো এইখান থেকে ডিরেকশনটা কোন দিকে, ব্লাডের ডিরেকশন এদিকে না, দেখা যাচ্ছে কিনা জানি না, তাহলে আমি এই কলমটা ইউজ করতে পারি। নেকের দিকে। হ্যাঁ, এদিকে এদিকে, তাহলে নেকের দিকে যাচ্ছে আমার ডিরেকশন, বা এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেলের দিকে, রাইট সাইডে কিন্তু, হ্যাঁ। তাহলে ডিরেকশনটা আমাদের মাথায় রাখতে হবে। এটা যদি আমি একটা ব্যক্তির শরীর রাখি আর কি,
তাহলে ডিরেকশনটা আমার এদিকে, এটা হচ্ছে গলা আর কি। তাহলে ডিরেকশন দেখেন টু দ্য নেক, সুপ্রাস্টাইনাল নস অথবা ক্যারোটিড আর্টারি, তাহলে নেকের এদিকে। এই জন্য হচ্ছে অ্যাওরটিক স্টেনোসিসের মারমার ডিরেক্ট আমার কি বলে এদিকে, এই দেখেন, হ্যাঁ আমার রাইট সাইডে, এই নেকের এখানে বা সুপ্রাস্টাইনাল এদিকে বা ক্যারোটিডের এদিকে, তাহলে এদিকে ডিরেকশন বরাবর। এখন মাইটাল রিগার্জিটেশনের মারমার কোথায় কি করবে, ওই যে বললাম, তাহলে এটা এটা হচ্ছে আমার ছবি। রিগার্জিটেট মানে কি, যখন পাম্প করবে এদিকে ব্লাড যাবে, এদিকে ব্লাড গেলে প্রথম কথা এটা কোথায় শোনা যাবে, বেস্ট এরিয়া কোথায়, মাইটাল এরিয়া কোথায়, অ্যাপেক্স বিটের এখানে, আমরা বলেই নিছি মাইটাল এরিয়া অ্যাপেক্স বিটের এখানে, তাহলে বেস্ট হার্ট হচ্ছে এখানে। আর এই যে মাইটাল এরিয়া, তাহলে রেডিয়েট করবে কোথায়, টু দা এক্সিলা, এই যেদিকে মানুষটার এক্সিলা আছে মানে বগলের এখানে আর কি। হ্যাঁ, জাস্ট ডিরেকশনটা মাথায় রাখতে হবে, তাহলে এই মারমারের রেডিয়েশন নিয়ে কোনো সমস্যা হবে না যদি আপনি ডিরেকশন মাথায় রাখতে পারেন। ঠিক আছে, কোন ভাবটা কোন দিকে থাকে, প্রথমে একটা ছবি দেখে নিলেন, তাহলে আপনার আইডিয়াটা হয়ে যাবে আর কি। তাহলে সিস্টোলিক মারমার মনে হয় আমরা বুঝলাম, তাহলে ডায়াস্টোলিক মারমার কখন হবে, এখান থেকে আমরা একটু বলি। ডায়াস্টোলিক মারমার, হুম, ডায়াস্টোলিক মারমার কখন হবে, এদিকে তো এয়ারে পালমোনারি হবে। ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এটা তো না, এটা আমাদের নর্মাল ছবি মানে এরকম আসলে ছবি, কিন্তু এরকম ছবি আঁকলে আমাদের একটু বুঝাইতে অসুবিধা হয় আর কি। আমরা সাধারণ ছবি আঁকার ডায়াস্ট্রিক চেষ্টা করি। মারবার এমএসএ হবে, পিএসএ হবে। হ্যাঁ, তাইলে এই যে এমএসএ বলছি আমরা, হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ, আর এটা হচ্ছে মাইটাল ভালভ। তো মাইটাল স্টেনোসিস এমএস বললো, হ্যাঁ, মাইটাল স্টেনোসিস, তাহলে মাইটাল স্টেনোসিস হইলে ট্রাইকাসপিড স্টেনোসিস হবে না, একই তো দুইটা, হ্যাঁ, এমএস তাহলে এমএস একই হবে, কথা। ট্রাইকুস্পিড স্টেনোসিস হবে। এখন অ্যাওর্টিক রিগার্জিটেশন, হ্যাঁ, এ জাস্ট উল্টাটা চিন্তা করেন, যে ধরা যাক এয়ারে হবে, মাইটাল, পিয়ারে হবে। হ্যাঁ, মাইটাল স্টেনোসিস ধরা যাক, তাহলে হার্ট আমাদের ভেন্ট্রিকল ডাইলেট হয়ে আছে। এই সময় যখন ডাইলেট হয়, ওই যে ফার্স্ট র্যাপিড ফিলিং, স্লো ফিলিং, লাস্ট র্যাপিড ফিলিং, এগুলো তো মনে আছে আমাদের। তাহলে এইখান থেকে অ্যাট্রিয়াম থেকে যখন ব্লাড আসবে এই ন্যারো ভালভের ভিতর দিয়ে, এবার মাইটাল স্টেনোসিস, এই ভালভ ন্যারো, ন্যারো ভালভের ভিতরে যখন ব্লাড হবে তখন এটা অ্যাবনর্মাল শব্দ হবে, তখন হার্টের অবস্থা কি, হার্টের অবস্থা ডায়াস্টল। এই অবস্থাগুলো আমরা কিসের সাথে বিবেচনা করতেছি, ভেন্ট্রিকলের। সিস্টোলিক মারমার বলতেছি ভেন্ট্রিকুলার সিস্টলের সময়, নট অ্যাট্রিয়ামের। ডায়াস্টলিক মারমার বলতেছি মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়। ভেন্ট্রিকুলার অবস্থাটা কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যাট্রিয়ামের অবস্থা না। অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করলে সমস্যা নাই, ভেন্ট্রিকুলার অবস্থাটা কি, তাহলে ভেন্ট্রিকল ডাইলেট হয়ে আছে, অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসতেছে ন্যারো মাইটাল ভালভের ভিতর দিয়ে, যেহেতু ভেন্ট্রিকুলার অবস্থা তখন রিল্যাক্সেশন বা ডাইলেশন, এই জন্য নাম ডায়াস্টলিক মারমার, ডায়াস্টল যেহেতু চলতেছে, তাহলে এটার নাম হচ্ছে ডায়াস্টলিক মারমার। একইভাবে ভেন্ট্রিকল পাম্প করে দিয়েছে, তারপর ভেন্ট্রিকল ডায়াস্টল করছে, এখন অ্যাট্রিয়াম থেকে ব্লাড এসে এই ভালভটাকে বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু বন্ধ হচ্ছে না, এই ভালভটা রিগার্জিটেট করতেছে, ব্লাড ব্যাক ফ্লো করতেছে, হার্টের তখন ডায়াস্টল, তার মানে ডায়াস্টলিক মারমার। বুঝা গেছে, তাহলে এগুলো নিয়ে আর কথা বলবো না, ডায়াস্টলিক মারমার পড়া শেষ। এখন এখানে একটা কথা বলে আমরা আগায় যাই, সেটা হলো এই যে মাইটাল আমরা স্টেনোসিস পড়লাম, হ্যাঁ, এইরকম ভাবে আর এটা মাইটাল ভালভ, এটা অ্যাওর্টিক ভালভ। এখন দেখেন তো এই মাইটাল ভালভটা স্টেনোসড, হ্যাঁ, মাইটাল স্টেনোসিসের মারমার কেমন, এটার ক্রাইটেরিয়া অনেক সময় ধরে আর কি, বা পরীক্ষা আসে মাইটাল স্টেনোসিসটা স্পেসিফিক্যালি, ওর মারমারটা কেমন, কখন হয়, কি ধরনের ক্যারেক্টার, এটা আর কি ইম্পর্টেন্ট। আর মাইটাল স্টেনোসিসে দেখেন এই ভালভটা স্টেনোসড, তো যখন কিনা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড আসবে, তার আগে তো মাইটাল ভালভটা খুলতে হবে। তো স্টেনোস ভালভটা খুলতে গেলে একটা ক্লিক করে শব্দ হইতে পারে, মানে এটা জাস্ট ছোট্ট একটা শব্দ হইতে পারে, পোকার মতো শব্দ হইতে পারে, খুব ছোট্ট, খুব ছোট, মানে খুব ছোট বলতে লো ফ্রিকোয়েন্সি। যেহেতু স্টেনাসড ভালভ, খুলতে গিয়ে একটু শব্দ হইতে পারে হালকা, তারপরে মারমার তৈরি হবে, তারপরে মারমার, ওই যে মাইটাল স্টেনোসিসের মারমার কি বললাম, ডায়াস্টলিক মারমার। কিন্তু মারমার হওয়ার আগ মুহূর্তে একটা ছোট্ট করে শব্দ হইতে পারে, এই শব্দটার নাম হচ্ছে ওপেনিং স্ন্যাপ, ওপেনিং স্ন্যাপ, এটা হয় মাইটাল স্টেনোসিস। আচ্ছা, এই যে আমরা দেখাইতে গেছিলাম যেটা সেটা দেখায়নি, ওই গেল এই যে রেড সাউন্ড, হুম, দেখেন ওপেনিং স্ন্যাপ মাইটাল স্টেনোসিসে হয়, জাস্ট খুলবে,
তারপর হচ্ছে মারমারটা হবে। তারপর অ্যাওর্টিক স্টেনোসিস, একই কথা। অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক ভালভ স্টেনোসিস আছে, ভেন্ট্রিকল পাম্প করলো, খুলতে গিয়ে একটা শব্দ হতে পারে, ক্লিক, এরকম, সেটা নাম ইজেকশন ক্লিক, যেহেতু ইজেকশনের সময় হইতেছে। তারপরে মারমার তৈরি হবে। তো আমার মনে হয় আমাদের এই এই বক্স টক্স এগুলো বললাম না, এগুলো আপনারা দেখে নেবেন প্রয়োজন, এই যে মারমারের ইন্টেন্সিটি কিভাবে দেখা হয়। এগুলো আসলে যারা কার্ডিওলজিতে বা মেডিসিনে চললে যখন প্র্যাকটিস শুরু করবে বা কোর্স করবে তখন আসলে এত ডিটেলস লাগবে, এই জন্য এখন এগুলো বলতেছে না। তো সিস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমার আমরা বললাম কখন হয়। আচ্ছা, এখানে এই জিনিসটা বলা হয় নাই, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন একটা মনে রাখার সূত্র দিয়ে দিছি, যে ইন্সপিরেশন আমরা কি বলছিলাম, ইন্সপিরেশনে যখন ইন্সপিরেট করি ইন্টারথ্রাসিক প্রেশার নেগেটিভ থাকে, প্রচুর পরিমাণে ব্লাড আসে, ভেনাস রিটার্ন বাড়ে রাইট হার্টে। তো এই জন্য রাইট হার্টের যে মারমার গুলো আছে বা রাইট হার্টের যে শব্দগুলো আছে, এগুলো ভালো শোনা যাবে ইন্সপিরেশনের সময়, কারণ বেশি ব্লাড আসবে, বেশি জোরে এই শব্দগুলো হবে, এই শব্দগুলো ভালো শোনা যাবে। যার কারণে এই যে রাইট হার্টে আর আই, আইতে ইন্সপিরেশন, আইতে ইন্সপিরেশন, ইন্সপিরেশনে রাইট হার্টের শব্দগুলো ভালো শোনা যাবে। আবার এক্সপিরেশনে লেফট হার্টে যদি বেশি ব্লাড বেশি থাকে, শব্দগুলো এক্সাজারেটেড শোনা যাবে। তাহলে লেফট এল ই দিয়ে, আবার ই দিয়ে এক্সপিরেশন, এটা মনে রাখতে হবে। এটা আমরা যখন সিভিএস এর এক্সামিনেশন গুলো করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো, তখনও এই সূত্রটা ফলো করি। মানে যখন আমি ধরেন মাইটাল একটা সাউন্ড শোনার চেষ্টা করব, তখন আমার পেশেন্টকে দেখা যায় লেফট ল্যাটারাল পজিশন করি। লেফট ল্যাটারাল পজিশন করলে হয় কি, চেস্টটা, চেস্ট ওয়ালের এই হার্টটা চেস্ট ওয়ালের কাছাকাছি বেশি আসে, ক্লোজলি আসে, তখন শব্দটা ভালো শোনা যায়। এখন শুধু তাই না, এই লেফট হার্টের এক্সামিনেশন গুলো, মাইট্রাল বা অ্যাওর্টিক এক্সামিনেশন করার সময় পেশেন্টকে আমরা বলি আপনি শ্বাস ছাড়েন, শ্বাস ছেড়ে ধরে রাখেন, মানে হচ্ছে এক্সপিরাইট করেন, এক্সপিরেশনের সময় ওই শব্দ বেশি শোনা যায়। আবার যখন রাইট হার্টের এক্সামিনেশন গুলো করি, ট্রাইকাসপিড বা পালমোনারি, তখন আমরা পেশেন্টকে বলি ব্রেথ ইন করে ধরে রাখেন, কারণ কি ইন্সপিরেশনের সময় ওই শব্দগুলো একটু বেশি শোনা যায়। এটাই হচ্ছে তার কারণ। এই যে, তো কিভাবে আমরা এই এই তত্ত্বটাই আমরা জেভিপি তে কাজে লাগবে, পালসে কাজে লাগবে, সেটা আমরা যখন কাজে লাগবে তখন আমরা এটা আলোচনা করবো। এই যে মাইটাল স্টোনসদের ক্যারেক্টার দেওয়া আছে, এটা একটু দেখেন, করে নিয়ে নেন। কন্টিনিউয়াস মারমার বলা হয়নি, আচ্ছা। কন্টিনিউয়াস মারমার দাবি, আচ্ছা, কন্টিনিউয়াস মানে সিস্টল ডায়াস্টল সবসময় হবে যদি কারো পিডিএ থাকে, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসিস। প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসিস জিনিসটা কি? প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসিস হচ্ছে, আমরা জানি প্যাটেন্ট থাকে, যেমন ধরা যাক এই যে অ্যাওর্টা এবং এই যে পালমোনারি ট্রাঙ্ক, এর মাঝখানে তো কোনো কানেকশন নাই আমাদের যারা নর্মাল আছি আল্লাহর রহমতে, কোনো কানেকশন নাই। কিন্তু যাদের এই কানেকশনটা আছে, যে মাঝখানে কানেকশনটা আছে, প্যাটেন্ট আছে। ডাক্তার সার্টিফিকেট জন্মের পর ক্লোজ হয়ে যায়, কিন্তু কারো কারো ক্লোজ নয়, প্যাটেন্ট থাকে, ঠিক থাকে, তখন হচ্ছে ঝামেলা। তখন যেহেতু অ্যাওর্টাতে প্রেসার বেশি এবং পালমোনারি ট্রাঙ্কে বা পালমোনারি আর্টারিতে প্রেসার কম, তার মানে বেশি প্রেসার থেকে কম প্রেসার দিকে ব্লাড আসবে। তার মানে পালমোনারি ট্রাঙ্ক থেকে সবসময় এই, সরি, অ্যাওর্টা থেকে সবসময় পালমোনারি ট্রাঙ্কে প্রেসার আসবে, মানে ব্লাড আসবে, কারণ অ্যাওর্টাতে সবসময় প্রেসার বেশি। তাহলে এটার জন্য সিস্টল বলি ডায়াস্টল বলি, সবসময় অ্যাওর্টাতে প্রেসার বেশি, তাহলে সবসময় ব্লাড আসবে। এই জন্য সবসময় মারমার তৈরি হবে, এটাকে বলা হয় কন্টিনিউয়াস মারমার। বা কারো যদি আর্টারি ভেনাস ফিস্টুলা করায়, আপনারা দেখবেন পেশেন্ট ওয়ার্ডে গেলে, ওই কিডনি ডায়ালিসিস এর পেশেন্ট যারা আর্টারি ভেনাস ফিস্টুলা করা থাকে, এটা মারমার শোনা যায়, কারণ সবসময় আর্টারি থেকে ভেনে ব্লাড আসে। এই কারণে এটা বলে কন্টিনিউয়াস মেশিনারি মারমার, মনে হয় মেশিন চলতেছে। ইভেন ভিএসডি থাকলেও এটা হতে পারে, কারণ কি একই ব্যাখ্যা। তাইলে মারমার গেল আমাদের মোটামুটি। আমরা জেভিপি, জেভিপি হচ্ছে জুগুলার ভেনাস পালস। এটা নিয়েও জাস্ট অনেক কথা বলা যায়, কিন্তু আমরা কম কথাই বলবো, চেষ্টা করবো আর কি কমের মধ্যে শেষ করতে। তো জুগুলার ভেনাস প্রেসার আমরা কোথায় দেখি? আমরা রাইট ইন্টারনাল জুগুলার ভেইন। এটা আমি গতকালই বলেছিলাম, যেহেতু যেহেতু অ্যাট্রিয়াম এর সাথে ইন্টারনাল জুগুলার ভেইনের মাঝখানে কোনো ভাল্বটা কিছু নাই, যার কারণে অ্যাট্রিয়াম এর পালসটা জুগুলার ভেইনে পাওয়া যায়, যেটা বলে জুগুলার ভেনাস প্রেসার বা পালস। এই যে আমরা একটা ছবি দেখি, এই যে ছবিটা যদি আমরা দেখি, দেখেন এই যে সুপ্রিয়া ভেনা কাভা দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে সুপ্রিয়া ভেনা কাভা, এই যে আর পয়েন্টার, এই সুপ্রিয়া ভেনা কাভা মানে কি নিচেই তো রাইট অ্যাট্রিয়াম। সুপ্রিয়া ভেনা কাভা দেখেন, এই যে এই যে এই যে এটা হচ্ছে রাইট ইন্টারনাল জুগুলার ভেইন, তাহলে পুরোপুরি একটা ব্লাড কলাম,
মানে এই রাইট অ্যাট্রিয়ামে প্রেসার চেঞ্জ হলেই সুপার ভেনা কাভায় দেখা যাবে। এই সরি কি বলতেছি, রাইট অ্যাট্রিয়ামে ব্লাড মানে প্রেসার চেঞ্জ হলেই ইন্টারনাল জুগুলার ভেনে দেখা যাবে। ঠিক আছে, ছবি থেকে বুঝলাম তো। তারপর তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরি। তাহলে এই যে প্রেসারটা, আমার রাইট এটিএমের প্রেসার সরাসরি জুগুলার ভেইনে শো করতেছে, এইটাকে আমরা আসলে মেজার করি। তো এত আপনাদের এই সাইডে না গেলে লাগবে না, শর্টকাট জাস্ট বলে রাখি যে কিভাবে মেজারমেন্টটা করি আমরা। দেখেন পেশেন্টটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়াই। হ্যাঁ, সরি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়াবো। এই যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়াইলাম আমরা পেশেন্টটাকে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি শোয়াই, তাহলে এই নেক ভেইনটা মানে ঠিক মতো আমাদের কাজে লাগবে আর কি, যে এক্সপোজ করবো। বেশি যদি শোয়াই ফেলি তাহলে ব্লাড নিচে নিচে যাবে, আমরা ওই পাসটা দেখতে পাবো না। আবার যদি এই বেশি খারাপ করে ফেলি তাহলে নিচে নামে যাবে, তাই তো? কারণ গ্র্যাভিটির কারণে ব্লাড ফল করবে, এই জন্য 45 ডিগ্রি হচ্ছে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল। আমরা করি কি, বুকের মধ্যে স্টার্নামের এই যে ম্যানোব্রিয়াম স্টার্নাম, যেটা স্টার্নে অ্যাঙ্গেল বলি না, বডি আর ম্যানোব্রিয়ামের এই যে কি বলে জাংশন যেটা, তো মানে কি বলে এক্সটার্নাল অ্যাঙ্গেল, এখান থেকে আমরা স্কেল দাঁড় করাই। স্কেল দাঁড় করায় এই যে এরকম, এটা এই যে এখান থেকে এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এখান থেকে স্কেল দাঁড় করায় আর একটা স্কেল দিয়ে এ ধরেন এখানে পাস পাইছেন আপনি গলার এখানে, এইখানে আর একটা স্কেল দিয়ে মাপবেন যে কয় সেন্টিমিটার হইল। ধরা যাক আপনি পাইছেন 3 সেন্টিমিটার। আর এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল, ওর সাথে রাইট হার্ট এর মাঝখানে গ্যাপ থাকে, যেটা আমরা চেস্ট চেস্ট ওয়ালের ভিতর মানে চেস্ট ক্যাভিটির ভিতরে দেখতেছি না, এটার 5 সেন্টিমিটার থাকে। এটা থাকে 5 সেন্টিমিটার সবারই। তাহলে টোটাল আমরা এটা মেজার করি 5 + 3। এই হচ্ছে আমাদের যে মেজারমেন্ট, এই যে এটা দেখে নিলে বুঝবেন। এটাকে সেন্টিমিটার অফ ওয়াটার দিয়ে প্রকাশ করি। তো এটা ধরেন কারো 10 হইলো, তাহলে বুঝলাম আরো বেশি হয়েছে। কারো ধরলাম 7 6 আর নাই, বোঝা যাচ্ছে না, তার মানে ভিতরে ঢুকে গেছে, কম। এটাই। এখন এটা কিছু ওয়েব ফর্ম আছে, আমরা ওইদিন বলেছিলাম, সেই ওয়েব ফর্ম গুলো একটু দেখি। এই যে এটা জাস্ট বুঝলে ভালো, না বুঝলেও ক্ষতি নাই। আমি একবার বলি, না বুঝলে বলবেন, আমি একবার বলে আগাবো আর কি। সেটা হচ্ছে, ধরেন আমরা এটা বলেছিলাম কি, যে অ্যাট্রিয়াম এর প্রেশার, রাইট অ্যাট্রিয়ামে কিরকম প্রেশার, এই যে ছবিগুলো দেখলেই বুঝবেন। হ্যাঁ, যেগুলো পাস দেখেন, দাঁড় করা রাখছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়া রাখছি, তাহলে কি হবে? ধরেন আমরা এটা কি বলছি, রাইট অ্যাট্রিয়াম এর পালস দেখবো। হ্যাঁ, সরি রাইট অ্যাট্রিয়াম এর প্রেশার, রাইট অ্যাট্রিয়াম এর প্রেশার কেমন বাড়ছে না কমছে? কারণ এই যে রাইট অ্যাট্রিয়াম এর প্রেশার, সে সরাসরি এই জুগুলার ভেনে মানে প্রকাশ পাবে। তাহলে এই যে এ ওয়েভ, এই যে দেখেন ওয়েভ গুলো একটু বলি। এ ওয়েভ, এক্স ডিসেন্ট, ভি ওয়েভ, ওয়াই ডিসেন্ট। এ হলো মূল চারটা জিনিস, আর সি আছে মাঝখানে। সি কি সেটার উপরে বলতেছি। এ ওয়েভ, এক্স ডিসেন্ট, ভি ওয়েভ, ওয়াই ডিসেন্ট। আমার মনে হয় এটা একটা ভালো ছবি আছে একটা, এই ছবিটা দেখেন। কিন্তু না, ছবিটার নাম ম্যাপ করতে ভুলে গেছি। আচ্ছা, এটাই দেখি, সমস্যা নাই। তো আমরা তাহলে এ কি জিনিস, মানে একটা ওয়েভ ফর্ম হয়েছে। তো অ্যাট্রিয়াম যখন আমাদের চাপ দেয়, লাস্টে ওই যে লাস্ট র্যাপিড ফিলিং, যে ভেন্ট্রিকল ডাইলেট করে আছে, অ্যাট্রিয়াল সিস্টেম হইতেছে, লাস্ট র্যাপিড ফিলিং। অ্যাট্রিয়াম যখন চাপ দেয়, তখন অ্যাট্রিয়ামে চাপ দিলে সুপ্রিয়া ভেনা কেবা খোলা না, সুপ্রিয়া ভেনা কেবা তো ভাল্ব নাই। অ্যাট্রিয়ামে চাপ দিলে কিছু ব্লাড সুপ্রিয়া ভেনা কেবা মানে ধাক্কা দিবে আর কি। তো সেই ধাক্কাটা এসে আমার ইন্টারনাল জুগুলা ভেনে লাগবে, মানে বোঝা যাবে পালস আসতেছে। তাহলে সেটা হচ্ছে এ ওয়েভ। এই যে এ, সির কথা আমরা পরে বলতেছি। তারপর তাহলে অ্যাট্রিয়াম সিস্টল করলো, সেই ধাক্কাটা আমি পাইলাম ইয়াতে, এই ওয়েভ, এ ওয়েভ ইয়াতে কি বলে জুগুলার ভেইনে। তারপর অ্যাট্রিয়াম কি হবে, রিল্যাক্স করবে। রিল্যাক্স করলে কি প্রেশার ফল করবে। অ্যাট্রিয়াম রিল্যাক্স যখন করবে প্রেশার ফল করবে, প্রেশার ফল করলে এই যে ডিসেন্ট হলো, এক্স ডিসেন্ট। ঠিক আছে, অ্যাট্রিয়াম রিল্যাক্স করলো। এবার অ্যাট্রিয়াম যখন ডাইলেট করবে বা রিল্যাক্স করবে, তারপর আবার সুপার ভেনাকা বা ইনফ্রা ভেনাকা মধ্যে ব্লাড আসবে তো নাকি, ব্লাড ফিল হবে। তো ব্লাড যখন ফিল হবে তাহলে আস্তে আস্তে প্রেশার বাড়বে, খুব বেশি বাড়বে না। ব্লাড ফিল হয়ে তার খুব বেশি প্রেশার বাড়ে না যদি কেউ চাপ না দেয়। তাহলে প্রেশার ব্লাড ফিল হবে, আস্তে আস্তে প্রেশার বাড়বে, সেটার নাম কি, ভিওএ। আস্তে আস্তে প্রেশার একটু বাড়তেছে। তারপরে
ব্লাড জমতেছে, এরপরে ভেন্ট্রিকল যখন আবার ওই যে ডাস্ট চলে যায়, ভেন্ট্রিকল কিন্তু সিস্টেম হয়ে আসছে। ফার্স্ট রেপিড ফিলিং মনে আছে? অ্যাট্রিয়াম থেকে শুধুমাত্র অ্যাট্রিয়ামে বেশি প্রেসার থাকার কারণে, এই যে একটু বেশি প্রেসার হচ্ছে না, এই যে ভি, শুধুমাত্র বেশি প্রেসার থাকার কারণে অ্যাট্রিয়াম থেকে নর্মালি কোনো প্রকার কন্ট্রাকশন ছাড়াই ভেন্ট্রিকুলার ব্লাড আসে ফার্স্ট র্যাপিড ফিলিং এ। তাহলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার প্রেসার ব্লাড চলে যাবে, তাহলে ব্লাড যদি চলে যায় তাহলে অ্যাট্রিয়ামের প্রেসার একটু কমবে, এটা হচ্ছে ওয়াই ডিসেন্ট। একটু আমরা ক্লিয়ার হইলাম কিনা যে অ্যাট্রিয়াল সিস্টল এ, অ্যাট্রিয়াল ডায়াস্টল হইতেছে রিল্যাক্স হইতেছে, ভি এক্স নেমে গেল, আবার ব্লাড ফিল হইতেছে একটু প্রেসার বাড়তেছে ভি, আবার যখন ওই ফার্স্ট র্যাপিড ফিলিং মানে অ্যাট্রিয়াম থেকে এমনিতেই ব্লাড চলে যাইতেছে ওয়াই, তারপর ওয়াই যখন গেল অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার ব্লাড আসলো, তারপর আবার অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করলো ফোর্সফুল, আবার এ, আবার এক্স, ভি, ওয়াই। এটা ক্লিয়ার? এখন আসি সি কেন তৈরি হয়। এখন আসেন আরেকটু গভীরে যাই। অ্যাট্রিয়াম চাপ দিল, এ ওয়েভ তৈরি হইলো, অ্যাট্রিয়াম রিল্যাক্স করতে যাইতেছে, তখন ভেন্ট্রিকুলার অবস্থা কি? অ্যাট্রিয়াম চাপ দিছে, ভেন্ট্রিকুলার ব্লাড আসছে, ভেন্ট্রিকুলার কিন্তু ব্লাড আসা শেষ, আর ব্লাড আসবে না। এখন অ্যাট্রিয়াম রিল্যাক্স করতেছে, অ্যাট্রিয়াম প্রেশার ফল করতেছে, এই সময় ভেন্ট্রিকুলার, যেহেতু ভেন্ট্রিকল ব্লাড পেয়ে গেছে, ভেন্ট্রিকল করবে কন্ট্রাকশন। ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করবে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে কি আছে? ভালভ, ট্রাইকাস্পিড ভালভ, রাইট অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে ট্রাইকাস্পিড ভালভটা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে একটু উপরের দিকে উঠবে, ধাক্কা খেয়ে উপরের দিকে ওঠার মানে কি? অ্যাট্রিয়ামে একটু চাপ দেবে, সে অ্যাট্রিয়ামের চাপটা কই যাবে? ভেনে যাবে। এই সে হলো সি, একটু যে চাপ এ হয়েছে, নামতেছিল, ট্রাইকাস্পিড ভালভের কারণে একটু ধাক্কা খেয়ে উপরে উঠে আবার নিচে নেমে গেল। বুঝতে পারলে বলেন, না বুঝতে পারলে আবার বলতেছি। এটা যদি আমার এই ভালভ হয়, অ্যাট্রিয়াম সিস্টল বুঝতে করছিল, পারছি। করে ব্লাড পাঠাই দিচ্ছে, হ্যাঁ বুঝছেন? তাহলে হ্যাঁ ঠিক আছে, আমরা গাইলাম। হ্যাঁ হ্যাঁ। তাই কোনাল নচ না কি একটা পড়াইছিলেন ওই রকম টাইপ ধরনের আর অ্যাওটিক, কি। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের হ্যাঁ, অ্যাওটিক নচ হুম। পড়াইছিলাম আমরা, আচ্ছা ওটা হ্যাঁ, ওটা আছে একটু পরেই। হ্যাঁ ওই টাইপের, জাস্ট ওই ধরনের ম্যাথ। এখন এই যে জিনিসটা অনেক সময় লাগে আর কি, সেটা হচ্ছে এই যে অ্যাবনর্মালিটিস অফ জুগুলার ভেনাস ফ্লোস, হার্ট ফেলিওর হলে কি হবে, আমার মনে হয় এগুলো ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা যদি বুঝে থাকেন নিজে এগুলো ব্যাখ্যা দিতে পারবেন। তো আমি শুধু মানে দু একটা ব্যাখ্যা দিই আর কি, সবগুলো না দিই। পেরিকার্ডিয়াল ইফিউশন এটা বলবো না, এই যে কুশমল সাইনটা বলবো। হ্যাঁ, আর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ট্রাইকাসপিড স্টেনোসিস, এত কিছু বলবো না। হ্যাঁ, আর এই কমপ্লিট হার্ট ব্লক, যেগুলো একটু অ্যাবনর্মাল কথাবার্তা সেগুলো বলতেছি। সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ফিব্রিলেটরি এফ, মানে মানে অ্যাট্রিয়াম অনেক বিট করে, আমরা জানি নিশ্চয়ই 100, 200, 300 অ্যাট্রিয়ামের একটু বিট তৈরি হয়, মানে এই নোট থেকে না আরেক জায়গা থেকে হয়তো তৈরি হয়েছে। দেখা গেলো হার্ট অনেকবার বিট করতেছে, অ্যাট্রিয়াম অনেক বিট করতেছে। তো অনেক বিট করতে গিয়ে কিছু বিট দেখা যাবে মানে যাইতেছে না আর কি, মানে অ্যাট্রিয়াম হয়তো 200 বার বিট করতেছে, ভেন্ট্রিকল হয়তো 200, ভেন্ট্রিকল কিন্তু 200 বার করবে না, সব ইম্পালস আসে না আর কি। যার কারণে কিছু সময় দেখা যাবে যে অ্যাট্রিয়ামের যে বিট গুলো সেগুলো মানে অনেক সময় ফোর্সফুল বিট হয় না, খুব আস্তে 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 বিট হয়। ইসিজিতে আমরা এই ফাইন্ডিংটা দেখবো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে। কারণ এই অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের কারণে বা ডিপোলারাইজেশনের কারণে তো পিওএফ তৈরি হয়, পিওএফটা কেমন হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দেখলে ওটা আমরা ওই সময় বুঝবো যে ফোর্সফুল অত কন্ট্রাকশন হয় না, তখন ওই এওএফ টা পাওয়া যায় না। কারণ এওএফ কখন হয়? যখন কন্ট্রাকশন করে ফোর্সফুলি, ব্লাডটা চলে আসে, ব্লাডটা ধাক্কা দেয় তখন। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ওই জন্য অ্যাবসেন্ট এওএফ পাইতে পারি আমরা। আর জায়ান্ট এফ দরকার নাই, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, আহ ট্রাইকাসপিড স্টেনোসিস কি বলা লাগবে? জায়ান্ট এওএফ বলা লাগবে? না, দরকার নেই, আগে হ্যাঁ, বলেন। বুঝতে পারছেন, যেহেতু চাপ বেশি পড়তেছে, দরজা খুলতে ধাক্কা বেশি লাগতেছে, কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক কেন নয়, কেন নয় তো এক প্রকার জায়ান্টই আর কি, মানে অনেক বড় ওয়েভ। তো কমপ্লিট হার্ট ব্লকে কি হয় এরকম, মানে ইয়ার সাথে অ্যাট্রিয়াম এর সাথে ভেন্ট্রিকলের কোনো মিল থাকে না। অ্যাট্রিয়াম হয়তো 70 বিটস পার মিনিট দিতেছে, ভেন্ট্রিকল হয়তো 40 বিটস পার মিনিট দিতেছে। কমপ্লিট হার্ট ব্লক আমরা বলছিলাম না ওই দিন, ভেন্ট্রিকুলার এসকেপ, স্টোকাটাম সিনড্রোম বলছিলাম, ওই রকম আর কি, যে ভেন্ট্রিকল নিজের মতো করে বিট করতেছে, অ্যাট্রিয়াম নিজের মতো করে বিট করতেছে। তো এমন সময় দেখা যাবে যে ভেন্ট্রিকল হয়তো কন্ট্রাকশন করছে, যেহেতু কোরিলেশন নাই, অ্যাট্রিয়াম ওই সময় কন্ট্রাকশন করতেছে, ভেন্ট্রিকল অলরেডি কন্ট্রাক্টেড, অ্যাট্রিয়াম যদি এই সময় কন্ট্রাকশন করে, ব্লাড যাইতে পারবে ভেন্ট্রিকলের ভিতরে? যাইতে পারবে না। ব্লাডটা যাবে কই? সুপিরিয়র ভেনা কাভা দিয়ে প্রেশারটা যাবে উপরে, তখন অনেক বড় ওয়েভ পাওয়া যাবে, এটা হচ্ছে ক্যানন ওয়েভ। তো
এখন যেটা বলতেছি কুশমল সাইন, এটা কেন বলতেছি কারণ এটার সাথে অনেকগুলো ঘটনা সম্পর্কিত। কুশমল সাইন হচ্ছে, আমরা বলেছিলাম যে ডিউরিং ইন্সপিরেশন আমাদের রাইট হার্টে ব্লাড বেশি থাকে, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, ইভেন পালমোনারি সার্কুলেশন। তো আমাদের যে ইন্সপিরেশনে যেহেতু রাইট হার্টে ব্লাড বেশি থাকে, তার মানে রাইট অ্যাট্রিয়ামে বেশি ব্লাড, রাইট অ্যাট্রিয়ামে বেশি ব্লাড মানে জেভিপি রাইজ করার কথা, জেভিপি রাইজ করবে কারণ আমার রাইট অ্যাট্রিয়ামে ব্লাড বেশি। এটাই হচ্ছে নর্মাল ফিজিওলজি, যে ডিউরিং ইন্সপিরেশন যেহেতু রাইট সাইড আমার ব্লাড বেশি, রাইট অ্যাট্রিয়ামে চাপ বেশি, রাইট অ্যাট্রিয়ামে যদি ভেনাস রিটার্ন বেশি, তার মানে জেভিপিটা একটু বেশি থাকার কথা। কিন্তু প্যারাডক্সিক্যালি, প্যারাডক্সিক্যালি মানে যেটা হওয়ার কথা না তার উল্টাটা, প্যারাডক্সিক্যালি যদি ডিউরিং ইন্সপিরেশন আমাদের জেভিপি ডিক্রিজ করে, এটার নাম হচ্ছে কুশমাল সাইন। কি বললাম? এক মিনিট। ও এলিভেশন, সরি, মানে সরি সরি, সেটা হচ্ছে ভুল ব্যাখ্যা দিয়েছে। এলিভেশন যখন কুশমাল সাইন হচ্ছে নর্মালি আমাদের ইন্সপিরেশনে, যেহেতু আমার ছবিটা কি, যেহেতু আমাদের ইন্সপিরেশনে ফল করে জেবিপি। হ্যাঁ ফল করে, হ্যাঁ নর্মালি আমাদের ইন্সপিরেশনে ফল করবে, রাইট রাইট হার্টে ভেনাস রিটার্ন বেশি, রাইট হার্ট থেকে যেটা বললাম রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে বেশি, পালমোনারি সার্কুলেশনে বেশি। এইটা হচ্ছে ডিউরিং ইন্সপিরেশনের ঘটনা। তাইলে এখানে প্রেশারটার জন্য কম, কারণ এখান থেকে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড যাচ্ছে, সহজে যাইতে পারতেছে। এটা হচ্ছে ইন্সপিরেশনের ঘটনা। তাইলে নর্মালি ফল করার কথা আর কি ইন্সপিরেশন, কিন্তু যদি প্যারাডক্সিক্যালি রাইজ করে সেটার নাম হচ্ছে কুশমল সাইন। এটা কেন করে সেটা আমরা বলতেছি। তার আগে আমরা পালসাস প্যারাডক্সাসটা একটু বলে নিই, তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। পালসাস প্যারাডক্সাস পালসের সাথে রিলেটেড, সেই জন্য নাম দেওয়া হয়েছে পালসাস প্যারাডক্সাস, কিন্তু বাস্তবিক এটা আসলে মেইন রিলেটেড ব্লাড ব্লাড প্রেশারের প্রেশারের সাথে সাথে। রিলেটেড। হ্যাঁ। তো পালসাস প্যারাডক্সাসটা কি, যে আমার ধরেন এই যে আমরা বললাম যে ডিউরিং ইন্সপিরেশন আমার রাইট সাইডে ব্লাড বেশি, তাহলে লেফট হার্টে ব্লাড কম। তার মানে ইন্সপিরেশনে যদি লেফট হার্টে ব্লাড কম, লেফট হার্ট মানে কি, লেফট ভেন্ট্রিকল, অ্যাওর্টা, তাহলে অ্যাওর্টা দিয়ে ব্লাড একটু কম আসবে, তো ব্লাড কম আসলে ব্লাড প্রেশার কম হবে। তার মানে নর্মালি আমাদের ফিজিওলজিতেই নর্মালি ডিউরিং ইন্সপিরেশন আমার ব্লাড প্রেশার একটু কম হইতে পারে। ধরা যাক আমি এক্সপিরেশনের সময় ব্লাড প্রেশার 120/80, হুম, ধরা যাক সিস্টেমিক ব্লাড প্রেশার 120, একটাই বলি। আর ইন্সপিরেশনের সময় হইতে পারে 115, এরকম কম হইতে পারে। কারণ কি, ব্লাড ভলিউমটা বেশিটা, বেশি ভলিউমটা মানে বেশিরভাগটা পালমোনারি সার্কুলেশনে আছে, বা রাইট হার্ট পালমোনারি সার্কুলেশন এটাই। তাইলে আমার যদি ইন্সপিরেশনে কমে যায় ব্লাড, এটা মানে ব্লাড প্রেশার এটা নর্মাল, এটা কতটুকু পর্যন্ত নর্মাল? 10 মিলিমিটার পর্যন্ত নর্মাল। ধরা যাক আমার এক্সপিরেশনের সময় 120 মিলিমিটার মার্কারি, ইন্সপিরেশনের সময় 10 মিলিমিটার মানে 110 মিলিমিটার মার্কারি, নর্মাল। কিন্তু আমার এক্সপিরেশনে 120, ইন্সপিরেশনের সময় 100, এরকম হলে ঝামেলা, এরকম হলে ঝামেলা। এই ঝামেলাটা কেন হয় সেটা আমরা আসি। এটা হলো পালসাস প্যারাডক্স। এই ঝামেলাটা কেন হয়, আমরা বললাম কি, ইন্সপিরেশনে প্রচুর ব্লাড আসে রাইট এট্রিয়ামে, রাইট এট্রিয়ামে প্রচুর ব্লাড আসে, হ্যাঁ, তো সেই ব্লাডটা লেফটে যাবে, এটাই স্বাভাবিক। সরি, রাইট এট্রিয়ামে যাবে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসবে। এখন ধরা যাক একটা পেশেন্টের আছে পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশন বা কনস্ট্রিকটিভ পেরিকার্ডিস, যেটাকে আমরা বলি কনস্ট্রিকটিভ পেরিকার্ডিস, বা হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পোনেট, মানে পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে ইফিউশন হয়েছে। তাইলে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিস মানে ফাইবাস, একটা মানে ওই পেরিকার্ডিয়ামটা ফাইব্রোসিস হয়ে যায়। তো এইভাবে হার্টের উপর চাপ দিয়ে রাখে, কনস্ট্রিকশন নাম, কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস। তাহলে হার্টকে চাপ দিয়ে রাখছে, হার্টকে বাইরে থেকে চাপ দিয়ে রাখছে। এখন তাহলে ঘটনাটা কি করতে দেখি, যেহেতু ব্লাড ভেনাস রিটার্ন বেশি, বেশি পরিমাণ ব্লাড রাইট এক টাইমে আসছে, বেশি পরিমাণ ব্লাড রাইট ভেন্ট্রিকুলে যাচ্ছে, তাহলে হার্ট তো স্ট্রেস করার কথা, যেহেতু ব্লাড বেশি আসতেছে হার্ট একটু ডাইলেট করবে। কিন্তু হার্টের উপর চাপ দিয়ে রাখছে একজন, তাহলে হার্ট স্ট্রেস করতে পারতেছে না, হার্ট বাইরের দিকে এক্সপান্ড করতে পারতেছে না। তো এক্সপান্ড না করতে পারলে সে কোন দিকে এক্সপান্ড করার চেষ্টা করবে? সে ভিতরের দিকে এক্সপান্ড করার চেষ্টা করবে। ভিতরের দিকে মানে কি, এই ব্লাডটা যেহেতু বাইরের দিকে হার্ট বড় হতে পারতেছে না, চাপ দিবে এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের উপর।
দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে সেপ্টাম আছে, এটাকে চাপ দিয়ে এটাকে একটু এদিকে সরায় দিবে, একটু লেফটের দিকে সরায় দিবে, কারণ তার ব্লাড বেশি। তো চাপ দিয়ে যদি সরায় দেয়, তাহলে লেফটের যে জায়গা ছিল আরো কমে গেল না? লেফট ভেন্ট্রিকলের নর্মাল যে জায়গা ছিল আরো কমে গেল। এমনিতেই ব্লাড কম লেফট সাইডে ডিউরিং এক্সপ্রেশন। এখন কনস্ট্রাকটিভ পেরিকার্ডিস বা কার্ডিয়াক টেম্পোরারির কারণে তার ব্লাড ফ্লো মানে ব্লাড ভলিউমই কমে গেছে ব্লাড নেওয়ার মতো। তাহলে আরো রিটার্ন কম হবে, মানে মানে তখন তার মানে স্ট্রোক ভলিউম কম হবে, মানে কার্ডিয়াক আউটপুট কম হবে, মানে ব্লাড প্রেশার অনেক কমে যাবে। এইটাই হচ্ছে পালসাস প্যারাডক্সাস। পালসের সাথে সম্পর্ক কি? যদি বেশি কমে গিয়ে পালসটা উইক পাওয়া যায় বা নাও পাওয়া যায়, এটাই হচ্ছে নাম দিচ্ছে পালসাস প্যারাডক্সাস। তাইলে এই ঘটনা ঘটতেছে ইন্সপিরেশনের সময়, যে কারো কনস্ট্রাকটিভ পেরিকার্ডিস বা কার্ডিয়াক টেম্পোরারি এরকম কিছু থাকে। তাহলে আমরা এখানে কি বললাম? সেই কনস্ট্রাকটিভ পেরিকার্ডিসে কুশমল সাইন পাওয়া যায়, মানে জেভিপিটা রাইজ করে। রাইজ করবে কেন? ওই যে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিস আছে, নর্মালি কি হওয়ার কথা, রাইট এট্রিয়ামে ব্লাড আসবে, সেটা রাইট ভেন্ট্রিকলে যাবে, পালমোনারি সার্কুলেশন যাবে। কিন্তু এখন রাইট ভেন্ট্রিকল বলি বা যেই বলি, রাইট ভেন্ট্রিকল তার এক্সপান্ড করতে পারছে না, ওর উপর একদম চাপ দিয়ে ধরে আছে। এই চাপটা শুধু ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল চাপটা ব্যাক করতেছে অ্যাট্রিয়ামকে, সে অ্যাট্রিয়াম ব্যাক ফলো করতেছে ভেইনে, জুগুলার ভেইনে। এটা হচ্ছে প্যারাডক্সিক্যাল এলিভেশন। আর এলিভেট হওয়ার কথা না, কিন্তু এলিভেট হয়ে আছে। তাহলে জেভিপির কথা আমার মনে হয় শেষ করতে পারি আমরা এখানে। ছবি দিয়েছি। আর এই যে পালস, এটা আমরা এই ফিগারটা ওই দিন বলেছি যে সেই নচ, যেটা কথা বলতে ডাইক্রোটিক নচ, অ্যাবনর্মাল কিছু পালস আছে, আমরা অত ডিটেলসে যাবো না, কিন্তু এই কথাগুলো অন্তত পড়তে হবে, যারা পালসের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার গুলো কি। পালসে আমরা রেট দেখবো প্রথমে, যে কত রেট। 60 to 90 হচ্ছে নর্মাল বলি আমরা, বা 100ও মানা যায়, কিন্তু 100-এর উপরে গেলে বলি পালস বেড়ে গেছে, ট্যাকিকার্ডিয়া। বা যদি 60-এর কম হয় তাহলে বলি যে কমে গেছে। রিদম দেখতে পারি, রেগুলার না ইরেগুলার। রেগুলার মানে তো আমরা বুঝতেছি রেগুলার। ইরেগুলার আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে রেগুলারলি ইরেগুলার, এটা ইরেগুলারলি ইরেগুলার। এটা আমরা জানি সবাই নিশ্চয়ই, যে একটা ছেলে ধরা যায় ক্লাসে প্রতি 2 দিন পর পর একদিন করে ক্লাস বন্ধ করে। এটা ফিক্সড, যে 2 দিন আসবে, একদিন আসবে না, 2 দিন আসবে, একদিন আসবে না। কিছুটা হচ্ছে হার্ট হার্ট ব্লকের মতো, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, মুভিস টাইপ 2:1, 3:1 এরকম টাইপের। তো এটা প্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যায়। প্যাটার্ন আছে একটা, যে হ্যাঁ 2 দিন পর একটা, 2 দিন পর একটা করে অ্যাবসেন্ট এরকম। এটা হচ্ছে রেগুলারলি রেগুলার। 5 বাইজেমিনিক ট্রাইজেমিনিক যদি পড়েন তাহলে বুঝবেন আরো যে জিনিসটা কি। আর ইরেগুলার ইরেগুলার হচ্ছে কোনো প্যাটার্ন নাই। যেমন একটা ফিব্রিলেশন একটু আগেই বললাম, ঠিক ঠিকানা নাই, কোনটা যাবে কোনটা যাবে না, মানে কোনটা অ্যাট্রিয়াম থেকে কোন ইম্পালসটা ভেন্ট্রিকল পর্যন্ত যাবে, কোনটা যাবে না, এটা কোনো আগা মাথা নাই। যার কারণে হচ্ছে কখনো পাচ্ছি, কখনো মিস হচ্ছে, কখনো পাচ্ছি না, কখনো উইক, কখনো স্ট্রং, এরকম আর কি। হচ্ছে ভলিউম, ভলিউম মানে স্ট্রং না উইক আর কি। পালসের ক্যারেক্টার কিরকম, তারপর হচ্ছে কন্ডিশন কিরকম ব্লাড ভেসেলের, তারপর রেডিও রেডিয়াল ডিলে, রেডিও ফিউমারাল ডিলে আছে কিনা, মানে হচ্ছে আমি দুই হাতেই, পেশেন্টের দুই হাতে রেডিয়াল আর্টারি একসাথে পালপেট করবো আর কি। দেখবো দুটো একই সাথে বিট করে কিনা। একই সাথে করার কথা, কিন্তু যদি কারো কোয়ার্টেশন থাকে একই সাথে করবে না, নাও করতে পারে আর কি। করবে না তা বলা ঠিক না, এটা পজিশন অনুযায়ী। রেডিও ফিউমারাল ডিলে একই পাশের রেডিয়াল আর্টারি এবং ফিউমারাল আর্টারি একসাথে কি করব। আমি যদি সহজে একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা তো এই যে এটা জানি হার্ট, হ্যাঁ, হার্ট থেকে কি যায় অ্যাওর্টা, অ্যাওর্টা বেরোয় এভাবে সরাসরি সাপ্লাই দেয়। অ্যাওর্টা এখানে কি কি আছে, বিসিএস দিয়ে আমরা মনে রাখি না, ব্র্যাকিওসেফালিক, তারপর হচ্ছে কমন ক্যাভিটির আর সাবক্লাভিয়ান। এই সাবক্লাভিয়ান থেকে তো এই পাশের হাত মাত এগুলোতে সাপ্লাই যায়, আর এই পাশে ব্র্যাকিওসেফালিক থেকে সাবক্লাভিয়ান যায় এই পাশের, মানে হচ্ছে রাইট সাইডের এদিকে গেল ব্র্যাকিওসেফালিক থেকে, লেফট সাইডে তো সাবক্লাভিয়ান থেকে যায়। এখন কারো যদি এইখানে ধরা যাক কোয়ার্টেশন আছে, হইতে পারে না, অথবা এই সাবক্লাভিয়ান আর্টারিতে ব্লক আছে কোনো, তাইলে দেখেন ব্লাড বের হবে, হার্ট থেকে ব্লাড বের হয়ে এদিক দিয়ে গিয়ে ব্র্যাকিওসেফালিক ট্র্যাঙ্ক দিয়ে এই দিয়ে, ধরা যাক আমার ডান পাশের হাতে আমার রেডিয়াল আর্টারিতে পালস আসতেছে, কিন্তু এখানে ব্লক থাকার কারণে এই দিক দিয়ে একটু ব্লাড যাইতে দেরি হইতেছে। তার লেফট সাইডে দেখা যাবে যে ব্লাড একটু দেরিতে পৌঁছাইছে, মানে পালসটা পরে পৌঁছাইছে, তাই এটার নাম হচ্ছে রেডিয়াল ডিলে। তারপর কোয়াক্টেশন যদি ধরা যাক এইখানে থাকে, মানে পিছনে, এই আরো নিচে, তার মানে আমার এদিক দিয়ে ব্লাড যাবে হাতে, এদিক দিয়ে ব্লাড যাবে হাতে, রেডিয়াল দুই পাশে রেডিয়াল আর্টারিতে একই সাথে ব্লাড যাবে, কিন্তু যদি কোয়াক্টেশন এদিকে, ব্লাড একটু স্লো হয়ে এদিকে ফিউমারাল আর্টারিতে একটু পরে যেতে পারে, এটার নাম হচ্ছে রেডিও ফিউমারাল ডিলে। তো আমার মনে হয় এগুলো একটু দেখে নিতে পারেন কি কি আছে, পালস টাইপস ট্রিপস। এই যে পালস প্যারাডক্স আমরা বলেই ফেলছি,
ওয়াটার হ্যামার পালস বা এটা একটু আলোচনার দাবি রাখে, সেটা কলাপসিং পালস বলি আমরা। অ্যাওর্টিক রিগ্যাজুলেশন যদি থাকে, এটা আমরা সাধারণত এক্সামিন করি, পেশেন্টের পালস দেখি, দেখার পর হুট করে হাতটাকে তুলে ফেলি আর কি মাথার উপরে। তাহলে যদি কারো অ্যাওর্টিক রিগ্যাজুলেশন থাকে, ব্লাড পাম্প করবে করে আসবে, আমি যদি হাত তুলে ফেলি, ব্লাড তো অ্যাওর্টা দিয়ে আবার ব্যাক ফ্লো করতেছে না, তাহলে ব্লাড সব পড়ে যাবে, তখন হচ্ছে এই যে কলাপস হয়ে যাবে ভেইন, মানে আর্টারিটা। এটা হচ্ছে কলাপসিং পালস। অ্যাওর্টিক রিগ্যাজুলেশনের অনেকগুলো সাইন আছে, জাস্ট নেটে সার্চ দিয়ে যদি কারো ইচ্ছা থাকে করে ফেলবেন। অ্যাওর্টিক রিগ্যাজুলেশনের অনেক জায়গায় মারমার পাওয়া যায়, মানে ফিমোরাল আর্টারিতে পিস্তল শট মারমার, ডিমুসেট সাইন, হিলার সাইন, আরো অনেক কিছু আছে। তো এটা কারো ইচ্ছা হলে পড়ে ফেলবেন। তো পালস নিয়ে মোটামুটি এই কথাই। আর আমাদের সেশন মোটামুটি এইরকম আর তিনটা বা চারটা সেশনের মধ্যে আমরা শেষ করে ফেলবো। তো পরে চেষ্টা করবো পরের দিন হচ্ছে কার্ডিয়াক টু ভেনাস রিটার্ন, এই যে এগুলো পড়ার। তারপরের দিন এই আর কি মোটামুটি চেষ্টা করব। তো কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন নেই, না হলে আমরা শেষ করবো। হ্যাঁ, শেষ করেন, অসুবিধা নেই। ঠিক আছে তাহলে।